সিজিপি একটা ট্র্যাপ, এটা পরে বুঝতে পারছি যে প্রথম দিকে একবার ডাউন হয়ে গেলে সেটাকে আসলে তুলে উঠে নেওয়াটা খুব টাফ, যদি না ইনহিউম্যান আসলে পরিশ্রম করা যায়। আর আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন থেকে একটা আমি ফিক্স করে ফেলেছিলাম যে পড়লে আমি কম্পিউটার সায়েন্সে পড়বো। বাবা মা যেটা ভয় পায় যে না নর্থ সাউথে দিলে ছেলে নষ্ট হয়ে যাবে, তো এই জন্য নর্থ সাউথে আসলে পরিজন গালি দিবে কমেন্ট সেকশনে। পরীক্ষা দেওয়া হয় নাই। তো যেটা অ্যাডভান্টেজ নন সিএসসি স্টুডেন্টরা পায়, তারা যখন জাভাস্ক্রিপ্ট শিখে জাস্ট জাভাস্ক্রিপ্টই শিখে, সো ওদের ব্রেনটা আসলে এভাবে করেই হয়ে যায় যে জাভাস্ক্রিপ্টে তারা থিঙ্ক করছে, জাভাস্ক্রিপ্টে ঘুমাচ্ছে, জাভাস্ক্রিপ্টে খাচ্ছে, বলো সব কিছু জাভাস্ক্রিপ্ট হয়। একটা সময় আমার মনে হচ্ছিল যে ধুর ভার্সিটির পড়াশোনা দরকার নেই, ড্রপ আউট হয়ে যায়, তখন অনেক হিসি হচ্ছে জাকারবার্গ, তারপর হচ্ছে বিল গেটসের ভিডিও দেখতাম, স্টিভ জবসের ভিডিও দেখতাম। সামহাও পরীক্ষা দেওয়ার পর দেখলাম বি মাইনাস না বি আসছিল। ম্যাডাম তো খুব অবাক যে কাহিনী কি, ও তো ক্লাসেই আসে না, 70% অ্যাবসেন্ট। তাই বললাম জি ম্যাডাম, সিএসসি স্টুডেন্টরা সব পারে। ম্যাডাম খুব অবাক হয়ে গেছিল এটা যে কি বলে এই ছেলে। আগে করতাম ওয়ার্ডপ্রেসে কাজ, এখন হচ্ছে রিঅ্যাক্টে কাজ করতেছি। তো এই করতে করতেই আরেকটা যেটা হয় যে জাপানের একটা প্রপোজাল পেয়ে যাই। ইনডেপথে যাওয়ার পর যখন মাঝখানে অ্যাসিনক্রোনাস, প্রমিস, হাবিজাবি জিনিসপত্র নিয়ে খুব প্যাচ খেয়ে গেছি, তখনই দেখলাম সেই ঝঙ্কার ভাইয়ের পোস্ট যে সে এমন একটা ওষুধ নিয়ে আসছে যেটা দিয়া এইসব প্রবলেমের সলভ হয়ে যাবে। তো ইউজুয়ালি যে ঘটনাটা ঘটে, আমরা আমাদের কোনো পডকাস্টে খুব বেশি একটা ইন্ট্রো দেই না। তো ইন্ট্রো না দেওয়ার কারণে আসলে অনেকে একটু কনফিউজড হয়ে যায় যে আমরা কি নিয়ে কথাবার্তা বলতেছি বা ঘটনাটা ঘটতেছে কি। তো আমরা চিন্তা করলাম যে একটা ইন্ট্রোডাকশন দেওয়া দরকার, এবং অলরেডি আমাদের 3টা থেকে 4টা এপিসোড আমরা রেকর্ড করে ফেলছি। এক্স্যাক্ট কাউন্ট আমার মনে নেই, তবে এবং একটা এপিসোড অলরেডি রিলিজ হয়ে গেছে। আমরা এখন মে মাসের 31 তারিখে রেকর্ডিং করতেছি। এখন এতদিন পর্যন্ত আমরা জানতাম না যে আমাদের পডকাস্টের নাম কি। ফাইনালি আমরা পডকাস্টের নাম ফিক্স করছি, সেটার নাম হচ্ছে ডেপকাস্ট। সো ডেপকাস্টের ফিলোসফিটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে একটা পার্সন যখন লাইফে শুরুতে ডেভেলপার হইতেছে, এটা রিয়েল এস্টেটের ডেভেলপার না, এটা ওয়েব ডেভেলপার বা সফটওয়্যার ডেভেলপার যেটা বলে, বা টেকনোলজি ডেভেলপার, যে আসলে টেকনোলজিক্যাল কোনো একটা প্রোডাক্ট তৈরি করে বা কোড করে, সামথিং লাইক দ্যাট। সো তার লাইফের শুরুর দিকের জার্নিটা সম্পর্কে আমরা এই জায়গা থেকে জানার চেষ্টা করব। এটা হইতেছে ডেপকাস্টের মূল ফিলোসফি। সেখানে আমাদের স্টুডেন্টরা মেজরিটি তাদের গল্প শেয়ার করার চেষ্টা করবে, তবে আমাদের স্টুডেন্টের বাইরেও কিছু কিছু গেস্টদেরকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করব, যারা ডেভেলপমেন্ট ফিল্ডে হয়তো বা খুব ভালো সিগনিফিকেন্ট রোল প্লে করার চেষ্টা করতেছে। এবং আজকে থেকে আমরা খুব ইন্টারেস্টিং একটা গেম খেলারও চেষ্টা করব অডিয়েন্স তোমাদের সবার সাথে। গেমটা হইতেছে এরকম যে অনেকে দেখা যায় যে পডকাস্ট শুনতে শুনতে ঘুমায় যায়, আবার অনেকে দেখা যায় যে ওই যে নেটফ্লিক্স দেখার মতো অর্ধেক অর্ধেক করে, মানে পুরো কোর্স কমপ্লিট করে না আর কি, যেটা বাঙালির আসলে বাঙালি না পুরো বিশ্বের আসলে অনেক বড় সমস্যা। তো সেই জায়গাটাতে আমরা যেটা চিন্তা করতেছি যে তোমাদের জন্য বেসিক্যালি এই পডকাস্টে 2টা কোশ্চেন থাকবে। সেই কোশ্চেন 2টা একদম শেষের দিকে আমরা জিজ্ঞাসা করব। এখন তুমি যদি চালাকি করে এখান থেকে ডিরেক্টলি ভিডিও শেষে জাম্প করো, তাহলে তুমি ধরা খাওয়া। কারণ হইতেছে শেষে যে কোশ্চেনটা থাকবে, 2টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আমি এখনই ফাঁস করে দিই, সেটা হচ্ছে পুরো পডকাস্ট থেকে তুমি যা শিখছো 3টা পয়েন্ট আকারে তোমাকে লিখতে হবে। আর দ্বিতীয় যে কোশ্চেন, সেই কোশ্চেনটা আমি বলবো এপিসোডের একদম শেষের দিকে, এবং সেই কোশ্চেনটার উত্তর যদি তোমাকে খুঁজতে হয় তাহলে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, কারণ ভিডিওর ভিতরে যে কোনো একটা সময় এটা নিয়ে একটা আলোচনা হবে। সুতরাং তোমাকে দেখতে হবে, এবং দেখার পিছনে একটা কারণ হচ্ছে তুমি ভিডিওটা দেখলে এখান থেকে আসলে তোমার বেনিফিট হবে আশা করা যায় আর কি। এখন একটা ভিডিও হয়তো বা 30-40 মিনিট পুরোটা থেকে তোমার বেনিফিট হবে না, বাট কিছু কিছু জায়গা থেকে তোমার অনেক বেশি আমার কাছে মনে হয় যে বেনিফিট হবে, এবং সেটা তোমাকে লাইফে খুব ভালো একটা জায়গাতে যাইতে হয়তো বা অনেকখানি হেল্প করবে। তো এই 2টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে তোমার লাভ কি? কোশ্চেনের অ্যান্সার দিয়ে যেই লাভ আছে সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা এপিসোড রিলিজ হওয়ার 7 দিনের ভিতরে, প্রথম যে 7 দিন, সেই 7 দিনের ভিতরে যারা কমেন্টে এইটা 2টা কোশ্চেনের অ্যান্সার দিবে, সেখান থেকে আমরা দৈব চয়নের ভিত্তিতে আমরা একজনকে সিলেক্ট করব, এবং তাকে প্রোগ্রামিং হিরোর একটা টি-শার্ট দেওয়া হবে, এবং এটার পাশাপাশি আরও একটা গিফটও সেখানে থাকবে আর কি। তো যাই হোক, অনেক লম্বা ইন্ট্রোডাকশন দিয়ে ফেললাম। ইউজুয়ালি ইন্ট্রোডাকশন দিলে এটা শর্টে দেওয়া পসিবল হয় না, এই কারণে আমরা ইন্ট্রোডাকশন দেই না।
তারপরেও আজকে ফাইনালি আমাদেরকে ইন্ট্রোডাকশন দিতে হইলো। এবং আজকে আমাদের অতিথি বা গেস্ট হিসেবে আছে আমাদের তাহসিন ভাই। তো তাহসিন ভাই আমার খুবই পছন্দের মানুষ। তাহসিন ভাই আমাদের প্রোগ্রামিং হিরোর ব্যাচনের স্টুডেন্ট এবং পাশাপাশি সে আমাদের প্রোগ্রামিং হিরোতে একটা অ্যালুমনি অ্যাসোসিয়েশন আছে, সেটাতেও যথেষ্ট সে অ্যাক্টিভ মেম্বার। এবং আমি যতটুকু জানি যে সে একটা কারেন্ট যে কমিটি আছে সেই কমিটিতে একটা গুরুত্বপূর্ণ পজিশনে আছে, যদি আমি পজিশনের নাম এখন ভুলে গেছি। তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো তাহসিন ভাই, তোমার পরিচয় আমি জানবো, তবে সবার শুরুতে আমার যে জিনিসটা জানার আগ্রহ সেটা হচ্ছে তুমি রেকর্ডিং শুরু হওয়ার আগেই বলছো যে 2016 সাল থেকে তুমি ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্স ওয়েতে ওয়েব ডেভেলপমেন্ট করা স্টার্ট করছো। এবং এতদিন বলতে অলমোস্ট 8 বছরের মতো সময় হয়ে যেতে তুমি ডেভেলপমেন্টে আসো। এবং রাইট অ্যাট দিস মোমেন্ট তুমি সিনিয়র ডেভেলপার হিসেবে বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট বিজনেস গ্রুপ আবুল খায়ের গ্রুপে কাজ করতেছো। এবং তুমি রিসেন্ট টাইমে দেখছো চ্যাটজিপিটি আসছে, ডেভিন তো একটা ট্রেইলার দিয়ে হারাই গেছে, এটা আর খুঁজে পাওয়া যাইতেছে না। এখন ভাই ওরা তো প্রম্পট লিখেই সফটওয়্যার বানায় ফেলে। এখন ওদের রিলিজ দিতে কেন এত দেরি হইতেছে, এটা আমার আসলে খুবই হাস্যকর মনে হচ্ছে। কারণ আহ, এটা তো খুব কুইকলি রিলিজ দিয়ে দেওয়া উচিত, মানে ওরা যেভাবে পুরো জিনিসটা দেখাইছে আর কি। কারণ এখানে তো হিউম্যান টাচের কোনো কিছু নাই আর কি। তো যাই হোক, ওদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। কিন্তু এই যে টুলগুলো আসছে, এটা আসার কারণে, এবং তুমি নিজেও একটা লার্জ বিজনেস গ্রুপের সাথে কাজ করতেছো প্রায় 2 বছরের মতো সময়, এটা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম। তোমার কি মনে হইতেছে যে তোমার কাজকাম ধরো আগামী 2-3 বছরের ভিতরে বা 5 বছরের ভিতরে তোমার কাজকাম নাই হয়ে যাবে, বা এই টাইপের কোনো ঘটনা আর কি না? না, যদি আপনি বলেন যে নাই হয়ে যাবে, আসলে ডেভেলপারের কাজ কখনো শেষ হয় না। ডেভেলপার ট্রানজিশন করতে পারে, যেটা হচ্ছে যে একটা ফেজ থেকে আরেকটা ফেজে হয়তো চলে যায়। তো এখন যেরকম আমি যেটা যদি বলি যে চ্যাট জিপিটি কিন্তু আমি আমার রেগুলার কাজে ইউজ করি কি কীরকম, সেটা হচ্ছে যে আমার ওয়ার্কফ্লোটাকে আরও স্মুথ করার জন্য। ইটস নট লাইক যে আমার সবগুলো কাজ আমি চ্যাট জিপিটি দিয়ে করে ফেলতে পারবো, বাট হয়তো হচ্ছে কোনো একটা স্পেসিফিক সিনারিও জেনারেট করা, কোনো প্রবলেম বললে ওর সাথে একটা কথোপকথন করা। যেরকম হচ্ছে যে চ্যাট জিপিটি কাইন্ড অফ আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, যে আমার আন্ডারে একজন ডেভেলপার আছে যার সাথে আমি একটা প্রবলেম নিয়ে ডিসকাশন করি, একজন সিনিয়র ডেভেলপার যে তোমার থেকে অনেক বেশি নলেজ গ্রো করে। সো ওর একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যখন চ্যাট জিপিটি ইউজ করি তো আমার প্রম্পট থেকেও কিন্তু ও শিখছে। ও কিন্তু আমার ব্যাপারেও জানছে, আমি কী টাইপের কাজ করি, আমার ওয়ার্কফ্লো কেমন সেটা কিন্তু সে জানে। তো আস্তে আস্তে কিন্তু তারও প্রম্পট দেওয়ার যে অ্যান্সারগুলোর যে ধরন প্রথম দিকে যেটা ছিল, এখন কিন্তু অনেক আপগ্রেড হচ্ছে। সো এটা একটা গুড থিং যে সে আসলেও আমাকে বুঝতে পারছে এবং আমার যে প্রয়োজনীয়তা সেটা সে আসলে ফুলফিল করতে পারছে। তার মানে তোমার কাজ আসলে একদম পুরো নাই করে দিচ্ছে বা এই টাইপের না, তবে তোমাকে অনেক বেশি এফিশিয়েন্ট বা অনেক বেশি ইফেক্টিভ করতেছে ডে টু ডে বেসিসে। এক্স্যাক্টলি আগের থেকে আরো বেশি প্রোডাক্টিভিটিতে হ্যাঁ, বাড়াতে হেল্প করছে। মানে আমি ধরো অনেকদিন আগে আসলে ডেভেলপমেন্টে ছিলাম, রিসেন্ট টাইমে তো ডেভেলপমেন্ট করি না। বাট যখন তুমি কোড করো তখন মূল যে সমস্যাটা হয় যে তুমি কোনো একটা এরর বা কোনো একটা বাগ ফেস করো, অ্যান্ড দেন তোমাকে এটা নিয়ে আইদার স্ট্যাক ওভারফ্লোতে বা গুগল করতে হয়, অ্যান্ড দেন কোনো একটা ডেভেলপারের সাথে তোমাকে ডিসকাস করে ফাইন্ড আউট করতে হয় যে ইস্যুটা কীভাবে সলভ করবে। সেই প্রবলেম কিন্তু অনেকখানি রিজলভ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং আমি যখন অনেক জুনিয়র ডেভেলপারের সাথে কথা বলি, বিশেষ করে আমাদেরই স্টুডেন্ট, তারা দেখা যায় এমন একটা কোম্পানিতে জব পাইছে যেখানে হয়তো বা সিনিয়র কোনো ডেভেলপার নাই বা আর্কিটেক্ট লেভেলের কেউ নাই, বা ওই জায়গাটাতে হয়তো বা 3-4 জন যারা আছে তারা সবাই ফ্রেশার। তো তখন কিন্তু তার জন্য কাইন্ড অফ একটু সে একটু ইসে থাকে, একটু চিন্তার মধ্যে পড়ে যায় যে আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে সিনিয়র ডেভেলপার না থাকলে আমি কার সাথে ডিসকাশন করবো, কে আসলে ওকে উদ্ধার করবে এখান উদ্ধার থেকে। করবে। তো সেখানে কিন্তু চ্যাট জিপিটি আমার কাছে মনে হয় তার জন্য অনেক বেশি হেল্পফুল হ্যাঁ, হতেছে। এক্স্যাক্টলি। এবং সেইটা তাকে ওই যে তার একজন সিনিয়র ডেভেলপারের যে একটা অভাব ছিল বা কমতি ছিল, সেই ঘাটতিটা তাকে পূরণ করে দিতেছে। সো তুমি খুব চমৎকারভাবে অ্যান্সার করার চেষ্টা করছো। এখন তাহসিন ভাই, তুমি যদি খুব ছোট করে বা বড় করে যেটি তোমার মন চায় তোমার পরিচয় দাও, যে তুমি কিভাবে আজকে এই চেয়ারে চলে আসলা, এবং ওভারঅল তোমার ডেভেলপমেন্টের জার্নি সম্পর্কে আমাদেরকে যদি একটু বলো। আচ্ছা, ডেভেলপমেন্টের জার্নি বলতে ভার্সিটির সিএসসিতে ভর্তি হওয়ার আগে আমার আসলে কোনো প্ল্যান ছিল না যে আমি ওয়েব ডেভেলপার হব। তো যেই সময়ের কথা বলছি সেটা আসলে 2013-র দিকে, কোন 13 ইউনিভার্সিটি কি 14, আমি ছিলাম আসলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। 14-র ফল সেমিস্টারে হচ্ছে অ্যাডমিশন নিয়েছিলাম। তো যেটা হচ্ছিল সবার যেরকম থাকে, এইচএসসির পরে হচ্ছে একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে একটা ইঁদুর দৌড় শুরু হয় আমাদের এখানে। তো আমিও আসলে সেই র্যাট রেসে ছিলাম যে
2013 এইচএসসি শেষ করেছি, দেন পাবলিকে পরীক্ষা দিলাম, কোথাও হলো না। তো এরপর চেষ্টা করে যাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, যেহেতু 1 বছর সময় আবার আছে হাতে, তো সেকেন্ড টাইম ট্রাই করি। সো আমাদেরই হচ্ছে লাস্ট টাইম ছিল যখন ঢাকা ভার্সিটি সেকেন্ড টাইম আসলে অফ করে দেয়। তো সবার আগ্রহ আরও বেশি যে সেকেন্ড টাইম যদি কিছু করা যায়। তো আমার আবার ইচ্ছা ছিল সিএসসিতে পড়ার। এই ইচ্ছাটা আসলে আসছিল অনেক আগে থেকে এবং অন্য একটা মাধ্যমে। সো বাসায় যখন প্রথম কম্পিউটার কিনে ব্যাক ইন 98 মনে হয়, তখন আমি লাইক 3 বছর 3.5 বছর। তো ওই যে দেখলাম যে একটা অদ্ভুত একটা বক্স নিয়ে আসছে, বিশাল একটা মনিটর, তারপরে এই যে সিপিইউ, হ্যাঁ সিআরটি মনিটর, এরকম খুব বড় চওড়া একটা মনিটর ছিল। তো ওই যে ওইটা দেখা এবং ওইটা যখন চালু হলো, সো ইটস লাইক একটা ম্যাজিক। তখন মানুষজন সিআরটি মনিটরের সাথে টিভি কার্ড কিনতো। 2000 সালে আমার বাসায় প্রথম কম্পিউটার কেনা হয়, তখন এই সিআরটি মনিটরের সাথে টিভি কার্ড থাকতো আর কি। টিভি কার্ড, কারণ তখন ওইটা দিয়ে কালার টিভি দেখা যেত আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি। তো ওই সময় থেকেই আমার আসলে রেগুলার হচ্ছে তো ইউজ করতাম গেম খেলার জন্য টুকটাক, স্কুল থেকে আসার পরে Rash হচ্ছে হ্যাঁ রোড র্যাশ, ভার্চুয়াল কপ, হাউস অফ দ্য ডেড, মোস্তফা, তার দেন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ভাইস সিটি, স্যান অ্যান্ড্রেস, এরকম অনেক। তো তখন জাস্ট খালি গেম খেলারইটাই ছিল যে কম্পিউটার মানে হচ্ছে গেম খেলছি, মুভি দেখছি, গান শুনছি। তো এরকম করে আসলে ইউজ করতে করতে কিভাবে জানি ওই যন্ত্রটার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়, যে কম্পিউটারের সাথে আমার যে একটা বন্ডিং, যে ও আমাকে কি করছে, যে আমার টাইম পাসের একটা মাধ্যম হিসেবে কাজ করছে। হয়তো কম্পিউটার না থাকলে আমি ওই সময় হয়তো অন্য কিছু করতে পারতাম। তো এটা একটা রিজন যেটার কারণে কখনো মাঠে যে খেলা হয় নাই আমার। তো আমি এটাকে ব্লেম দিব যে মাঠে যে আসলে খেলা হয়নি, কারণ কম্পিউটারে ব্যস্ত ছিলাম। তবে যাই হোক, যেটা হচ্ছিল যে আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, তখন থেকে একটা আমি ফিক্স করে ফেলেছিলাম যে পড়লে আমি কম্পিউটার সায়েন্সে পড়বো। বাট তখনও তো আসলে এরকম এত গাইডলাইন ছিল না, এত ভিডিও ছিল না, প্লাস ইন্টারনেট কিন্তু এত সহজলভ্য ছিল না। এখন যেরকম কেউ চাইলেই খুব সহজে ইউটিউবে যেয়ে, এরপরে এই যে আপনারাই যত কন্টেন্ট বানাচ্ছেন, একজন কিন্তু খুব ইজিলি ক্লাস 7-8-9-এ পড়ার সময় কিন্তু ঠিক করে ফেলে যে ও আসলে কি হতে চায়। বাট আমাদের সময় তখন ঠিক করতো কাইন্ড অফ আমাদের বাবা মা, যে আমরা আসলে কি হতে চাই, ডক্টর হব না ইঞ্জিনিয়ার হব, এরকম। তো আমার আব্বুর খুব ইচ্ছা ছিল আমি হচ্ছে ডক্টর হব, এবং আমার নিজেরও বায়োলজি খুব ভালো লাগতো। বাট ওই ডক্টর হওয়ার ইচ্ছে কখনো আসতো না। ফার্স্ট অফ অল রক্তকে খুব ভয় লাগতো। তো এর একটা জিনিস। আর সেকেন্ড অফ অল ওই যে যেটা বললাম, কম্পিউটারের প্রতি একটা ভালো লাগা। সো আমি চিন্তা করতাম যে সিএসসিতে পড়বো। যখন ফার্স্ট টাইমে কোথাও হলো না, তো খুব খারাপ লেগেছিল। তো বলেছিলাম যে প্রাইভেটে হচ্ছে পরীক্ষা দিই, এটা দেখি। তো বাসায় বলল যে না, তুমি সেকেন্ড টাইম ট্রাই করো, দেখো কি হয়। সেকেন্ড টাইমেও সেম অবস্থা, আমার হচ্ছে এ ইউনিটে হয় নাই, হয়ে গেছে হচ্ছে ডি ইউনিটে। তো আমি এখন ডি ইউনিটে পড়বোই না, কোনোভাবেই না। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে খুব সম্ভবত হয়েছিল। তো সবাই আমাকে বোঝাচ্ছে যে ডি ইউনিট তো ভালো, তোমার তো এখানে বিসিএস দেবেন। হ্যাঁ, যে সবার ওই একটাই চিন্তা যে বিসিএস দিবা, তুমি তুমি সিএসসিতে পড়তে চাও, তো সমস্যা কি, তুমি প্রোগ্রামিং করো, তুমি কম্পিউটার তো আছেই বাসায়, তুমি ওইটা নিয়ে পড়ে থাকো, ফ্রি টাইমে তুমি ওইটা করতেও পারো। বাট তুমি ঢাকা ভার্সিটিতে যাও, ডি ইউনিটে পড়ো, বিসিএস দাও, সরকারি চাকরি করো, মানে একটা ট্র্যাডিশনাল সিকিউর লাইফ বলতে আমরা যা বুঝি বাংলাদেশে, যে একটা গভর্নমেন্ট জব হয়ে গেলে লাইফ সিকিউর, আর কোনো চিন্তা নেই। বাট আমার কেন জানি এই পাথটা ভাল লাগতো না, যে না আমি আসলে এখানে মনে হতো যে নতুন কিছু করার বা ইনোভেটিভ কিছু করার আসলে সুযোগটা কম। আর সেকেন্ডটা হচ্ছে যে এখানে কন্টিনিউয়াস লার্নিংয়ের সুযোগটা কম। বিসিএস দিলাম, সরকারি জবে গেলাম, দেন হোয়াট, 20-30 বছর 40 বছর আমি একই একটা জিনিসের মধ্যে হয়। আমার খুব একটা মনে হয় যে 80%ও তার ব্রেনের আসলে ইউজ করে না যারা এখানে আছে, বাকি 20% ওকে। সো এরপর হচ্ছে প্রাইভেটে পরীক্ষা দিব, তো আব্বু বললো দিলে খালি ইস্ট ওয়েস্টই দাও। ইস্ট ওয়েস্ট কেন? ইস্ট ওয়েস্ট তখনকার মানে 2013-14 দিকে মানে প্রাইভেটের মধ্যে একটু ভালো আর কি। ভালো বলতে আমি মানে শালীন। বাবা মা যেটা ভয় পায় যে না নর্থ সাউথে দিলে ছেলে নষ্ট হয়ে যাবে, তো এই জন্য নর্থ সাউথে আসলে পরিজন গালি দিবে কমেন্ট সেকশনে। পরীক্ষা দেওয়া হয় নাই। তো যাই হোক, না আমার নর্থ সাউথে আমার অনেক ফ্রেন্ড ছিল, বাট এটা ওরা কি অশালীন ছিল? না, তারা খুব শালীন ছিল। বাট বাবা মাকে কনভিন্স করাটা আসলে এখানে অনেক বড় একটা জিনিস। কারণ আমার বাবা হয়তো যখন কোনো সময় হয়তো গেছিল নর্থ সাউথ ভিজিট করতে, তো সে হয়তো তার চোখে এমন কিছু পড়েছিল যার কারণে তার মনে হয়েছে যে না নর্থ সাউথে দেওয়া যাবে না ছেলেকে, ইস্ট ওয়েস্টে যাক, ইস্ট ওয়েস্ট ঠিক আছে। আরেকটা রিজন ছিল হচ্ছে
আমাদের যে ইয়া ছিলেন, যাই হোক, এটা কিন্তু 2013-14 ঘন্টা না, এতদিনের নোটসও আশা করি শালীন হয়ে গেছে, সো টেনশনের কোনো কারণ নেই, আর গ্যাঞ্জাম করার কিছু নাই আর কি, ইট ওয়াজ জাস্ট এ ফান। ইয়া তো এই আর কি। তো আমি মোটামুটি হয়েছে এমন যে 14 ফলে হচ্ছে আমি সিএসসিতে অ্যাডমিশন নেই। আমার ঠিক হচ্ছে সেপ্টেম্বরের রেজাল্ট দেয়, তখন হচ্ছে দেখি যে ডি ইউনিটে। তো সবাই বলতেছে যে না তুমি ডি ইউনিটে যাও, ডি ইউনিট বেটার, ঢাকা ভার্সিটি, প্রাচ্যের অক্সফোর্ড, সো ডি ইউনিটে যাও। এখন আমি বলতেছি না আমি সিএসসি নিয়ে পড়বো। তো অনেক যুদ্ধ করে হচ্ছে যে থাকলাম যে আচ্ছা ঠিক আছে। সবাই তখন আমার ফ্যামিলিতে একটা জিনিস ছিল যে আব্বু আম্মু সবসময় মানে কখনো ওরকম প্রেশার দিত না যে আচ্ছা তুমি যেটা করতে চাও সেটাই করো। স্কুল লাইফ থেকেই হচ্ছে যে মানে মাঝামাঝি মানে সবসময় 20-25-এর মধ্যে হচ্ছে রোল থাকতো, কখনো হচ্ছে যে প্রথমে 1 থেকে 10-এও যায়নি, আবার কখনো একদম লাস্টেও যায় নাই। সো এই জন্য দেখা গেল যে আশেপাশে সবাই যাই বলতো না কেন, আব্বু বললো ঠিক আছে তোমার যেটা ইচ্ছা তুমি ওটাই করো, তোমার যেহেতু প্যাশন এটা তুমি প্যাশন ফলো করো। সো এইভাবে করে আসলে শুরু করা, এবং ওই সিএসসি পড়তে পড়তেই আমার ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল সি, যেটা আসলে ভার্সিটিতে হয়। শুরু করেছিলাম সি প্রোগ্রামিং দিয়ে, যখন করলাম দেন আই এম লাইক যে আচ্ছা প্রোগ্রামিং এত অসাম একটা জিনিস। তো এই যে সি প্রোগ্রামিং দিয়ে শুরু, এবং আস্তে আস্তে প্রোগ্রামিংয়ের প্রতি ভালো লাগা, দেন ওই কাজ করতে করতেই আমার এক পরিচিত বড় ভাই ছিলেন যে আসলে বলল যে তুমি তো টিউশনই করো কি না। তাই আমি বললাম যে না ভাই আমি টিউশনই করি না। তো বললো তাহলে তোমার মানে ইনকামটা কি, মানে আমি বললাম যে ইনকাম কেন লাগবে, বাসা থেকে প্রতিদিন 200 টাকা দেয়, ভার্সিটি বাসে 10 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে আসি, আর হচ্ছে 180 টাকা বেঁচে যায়। সেভিংস। সো এটা আবার ইনকামের আবার কি দরকার? তো আমার কথা শুনে সে বলতেছে না এমনি খরচাপাতি আছে না, প্রেম ট্রেম করো, গার্লফ্রেন্ডের জন্য তো কিছু দিতে মন চায়। তখন ও আচ্ছা হ্যাঁ, তখন প্রেম করতাম, যাই হোক। সো মনে হলো যে আচ্ছা ভালো পয়েন্ট, গার্লফ্রেন্ডকে কিছু কোনো অকেশনে দিতে গেলে তো এই 180 টাকা এনাফ না। তো বললাম ভাই কি করা যায়, তো সে বললো ওয়েব ডেভেলপমেন্ট করো। ওয়ার্ডটা পুরো নতুন, ওয়েব ডেভেলপমেন্ট কি আমি তখনও জানি না, একদম ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আমি। So আমি লাইক ভাই ওয়েব ডেভেলপমেন্ট কি, বললো ওয়েবসাইট বানাও। কিভাবে বানায়, HTML CSS শিখো, তারপর হচ্ছে আমার কাছে আসো, প্রসেসটা বলে দিব। কোথা থেকে শিখবো ভাই? তখন ওই W3 স্কুল ছিল, যেটা এখনও ছেলেপেলে দেখে। W3 স্কুলের কথা সে আমাকে সাজেস্ট করে। আমি দেখলাম, দেখে মনে হচ্ছিল যে কি সব মানে হিজিবিজি জিনিসপত্র। সো মানে জিনিসটা হচ্ছে যে শুরু করতে গেলে সব কিছু কঠিন লাগে। সো আমার কাছেও এখন তখন ওইটা অনেক কঠিন লাগছিল। আর ভার্সিটির কুইজ, অ্যাসাইনমেন্ট, এরপর হচ্ছে টার্ম, এইগুলোর প্যারার মাঝখানে একটা পাথ ফলো করা একটু টাফ। তারপর আমি করতে থাকলাম, ল্যাবে সময় দিতাম। নর্মালি আমার যেটা হতো যে বাসা দূরে হওয়ার কারণে ভার্সিটিতে হচ্ছে আমি অনেক সময় আসলে দিতাম। সকালবেলা আসতাম, রাস্তা খালি থাকতো, হয়তো কোর্স একটা সকালে ছিল আর একটা হচ্ছে দুপুরে, মাঝখানে যে ব্রেকটা আমি ল্যাবে থাকতাম। সো ওই সময়টা আমি ট্রাই করতাম। আমাদের কিছু বই ছিল লাইব্রেরিতে, তো বইগুলো হচ্ছে অনেক আগের, HTML হচ্ছে 2 এরকম সামথিং বা 3 এরকম ভার্সনের হচ্ছে ছিল। তো এগুলো দেখে দেখে ট্রাই করতাম যে কিছু একটা করি। সেভাবে করতে করতে হচ্ছে ভাই, তারপর আমাকে একদিন জিজ্ঞেস করলো কি অবস্থা তোমার, তুমি কি কিছু করতেছো? আমি বললাম হ্যাঁ ভাই আমি এগুলো দেখছি। তাকে কিছু জিনিস বললাম যে এই প্যারাগ্রাফ, হেডিং, এইসব জিনিস নিয়ে জানছি, CSS এর টুকটাক স্টাইলিং শিখছি। তখন তুমি ইউনিভার্সিটিতে কোন সেমিস্টারে? আমি তখন সেকেন্ড সেমিস্টারে। তার মানে অলরেডি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স করছো। হ্যাঁ, সি মোটামুটি। সি করা শেষ, C++ করতেছিলাম তখন। আচ্ছা। আর ওর পাশাপাশি টুকটাক HTML CSS প্র্যাকটিস করছি। তা আমাকে একদিন ভাই বলল যে তবে এখন কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হইতেছে আগের বইতে, এইচএসসির বইতে, আইসিটি বইতে সম্ভবত HTML CSS ছিল কিনা আমার জানা নেই, তবে 2014-15 পর থেকে কিন্তু আসছে, এটা বইতে অ্যাড বইয়ের হয়েছে। মধ্যেই অ্যাড হয়ে গেছে এটা। সো HTML CSS মোটামুটি এখন কম বেশি কেউ জানতে না চাইলেও মুখস্থ করতে হয়, কারণ পরীক্ষায় পাশ করা যায়। হ্যাঁ, যে 6টা হেডিং আছে, সো কোনটা কি কাজে লাগে, প্যারাগ্রাফ কি, এবং টেবিল বা হ্যাঁ এরকম টেবিল ফর্ম টুকটাক জিনিসপত্র কভার করে এখানে। হ্যাঁ বলতেছিল বড় ভাইয়ের কথা, যে বড় হুম। ভাই জিজ্ঞাসা করছে। তো পরে বড় ভাই বলে যে এটা দিয়া তো হবে না, তোমাকে বুটস্ট্র্যাপ শিখতে লাগবে। তো আমি ভাবতেছি যে HTML CSS শিখতে এত প্যারা খাচ্ছি, আবার এখন বলে বুটস্ট্র্যাপ শিখতে হবে, কি একটা মুসিবত, এতদিন বললে এটা দিয়ে হয়ে যাবে। তো ওইটাতে শেখা শুরু করলাম। ওটা শিখতে যে দেখলাম আরে আমার তো CSS লাগবে না, বুটস্ট্র্যাপ পারলেই হয়ে যায়, মানে এরকম একটা টেন্ডেন্সি ছিল, কারণ তখন তো ব্রেনের মধ্যে ফাঁকিবাজি বুদ্ধি, সহজে কি করা যায়।
এখন বুটস্ট্র্যাপ করতে যে দেখি যে এক্সিস্টিং ডিজাইন ওটা যেটা দিছে সেটাই ওই কাস্টমাইজ, হ্যাঁ, প্যাটার্নের মধ্যেই। সো আমি যদি 10টা সাইট করি গতানুগতিক একই প্যাটার্ন একই স্টাইল, কাস্টমাইজ করতে গেলে আবার কি লাগে, সিএসএস লাগে। তখন আবার ওই সিএসএস শেখা শুরু, কঠিন লাগতো, বুঝতাম না, ভাইকে নক দিতাম, ভাই আবার একদম লাস্টের দিকের ইয়ারে ছিল, উনিও বিজি থাকতো। এইভাবে করে টুকটাক করতে করতে ব্যাক অ্যান্ড ফোর্থ একটা সময় উনি আমাকে বলে যে মানে আমি যখন একটু ফ্রাস্ট্রেটেড যে আসলে ক্যান করতেছি কি দরকার, শুধু শুধু প্যারা নিতেছি, পোলাপাইন চিল করতেছে, ঘুরতেছে ফিরতেছে, তো ভার্সিটি ভর্তি হয়ে আমি কোথায় চিল করব, বসে বসে আমি হ্যাঁ এইচটিএমএল সিএসএস শিখতেছি। তো একদিন ভাই আমাকে একটা কাজ এনে দেয়, কাজ এনে দিয়ে বলে এই ডিজাইনটা তুমি করো বুটস্ট্র্যাপ দিয়ে। তো আমি বললাম বুটস্ট্র্যাপ দিয়ে করবো, বলে হ্যাঁ করো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমাকে 1 সপ্তাহ দেন, বলে 1 সপ্তাহ না 5 দিন দিব। 1 সপ্তাহে অলমোস্ট। আমি বলি যে ভাই আমি মাত্র শিখলাম, তো বলে যে না করো, করলে বুঝতে পারবা, দেখি তোমার কতটুকু শিখলাম। তো আমি করি পুরা কাজটা, করার পরে হচ্ছে আমাকে যখন ভাইয়াকে আমি দিই, উনি দেখে বলে খুব ভালো রেসপন্সিভ করছো বুটস্ট্র্যাপ দিয়ে, এবং সে আমাকে হচ্ছে 1,000 টাকা দেয়। আচ্ছা, এই যে এই ব্যাপারটা যে সেই 1,000 টাকা দিয়ে কি গিফট কিনতে পারছিলাম ফাইনালি? সেটা আমি আসলে কি করছিলাম আমার মনে নাই, হয়তো টুকটাক খরচাপাতি চলে গেছিল কোনো এক রেস্টুরেন্টে খেতে যে, বাট ওটা পাওয়ার যে একটা এক্সাইটমেন্ট যে বাহ এটা করে তো 1,000 টাকা পেয়ে গেলাম, এবং দেখতাম যে আমার ফ্রেন্ডরা আসলে টিউশনি করে খুব কষ্ট করে তারা ইয়া করতো, বেশিরভাগ যারা গ্রাম থেকে আসতো, ঢাকায় মেসে থেকে পড়াশোনা করছিল এবং পাশাপাশি একটা টিউশনি করছিল। সো দেখতাম তাদের এই ক্লাস শেষ হওয়ার পরই তারা টিউশনিতে চলে যেত, এবং কেউ কেউ এরকমও হতো যে রামপুরা থেকে বসুন্ধরায় যাচ্ছে জাস্ট বিকজ হচ্ছে তার একটা মানে মানে ইয়ে করতে হবে যে একজন স্টুডেন্টকে পড়ানোর জন্য। আমি ছোট করে একটু ইন্টারাপ্ট করবো। ঘটনা হচ্ছে, ধরো টিউশনি জিনিসটা কেউ যদি আসলে সরকারি চাকরি করতে চায় তার জন্য টিউশনিটা অনেক ক্ষেত্রে হেল্পফুল হয়, বেনিফিশিয়াল হয়। কিন্তু যদি কেউ চিন্তা করে যে না আমি সরকারি চাকরি করব না, আমি আলটিমেটলি প্রাইভেট জবের ভেতরে ঢুকবো, তার জন্য কিন্তু টিউশনি তার পরবর্তী ক্যারিয়ারের জন্য খুব বেশি ইফেক্টিভনেস কোনো কিছু নিয়ে আসে না আর কি। এবং এই জায়গাটাতে ইউনিভার্সিটিতে ওঠার পরে বন্ধু বান্ধবীর জন্য গিফট কেনা বা বিভিন্ন কারণেই কিন্তু আমাদের হয়তো বা টাকা পয়সা একটা প্রয়োজনীয়তা বেড়ে যায়। কারণ তখন আমরা বাইরে অনেক সময় আড্ডা দিই, এটা সেটা, কারণ স্কুল কলেজে আমাদের এত আড্ডা ছিল না, বা না, এবং এটা সেই আড্ডাগুলো হয়তো বা কম টাকাতে হয়ে যেত। কিন্তু হ্যাঁ, হয়ে ইউনিভার্সিটিতে যেত। ওঠার পরে চোখ মুখ খুলে হাত পা বড় হয়, সো সব মিলে একটু ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হয় এবং সেখানে টাকা পয়সার একটা নিড বা ডিমান্ড অবশ্যই অবশ্যই থাকে। থাকে। এখন সেই নিডটা ফুলফিল করার জন্য অনেকে আবার যে কাজটা করে, ইউটিউবের মধ্যে কিন্তু অনেক ভিডিও পাওয়া যায় যেখানে ধরো খুব সুন্দরভাবে বলে যে কিভাবে মাসে $1,000 ইনকাম করা যায় শর্টকাটে, জাস্ট ক্লিক ক্লিক করলেই হয়ে যাবে, বা এখানকার লিঙ্ক কপি করে ওই জায়গায় পেস্ট করে দিলেই তুমি টাকা পয়সা নেই। এবং এগুলোতে অনেক মানুষজন দেখা যায় যে পা দায় দিয়ে বিভিন্ন ধরনের বিপদের মধ্যে পড়ে। বাট আলটিমেটলি আমার কাছে মনে হয় যে ইউনিভার্সিটি লাইফে বসে টাকা পয়সা ইনকাম করার চিন্তা খারাপ কোনো কিছু না, যদি না সে অন্য কারোর মানে ক্ষতি করে বা এই টাইপের কিছু। এবং সবাইকে ওয়েব ডেভেলপমেন্ট টেকনোলজি দিয়ে টাকা পয়সা ইনকাম করতে হবে ব্যাপারটা এরকম না। কেউ হয়তো ব্যবসা করতে পারে, যেমন অনেকে টি শার্টের ব্যবসা করে, আবার এই টাইপের অনেকে কিন্তু এখন ফুড কোর্টও দিচ্ছে, Right. ছোট ছোট করে হচ্ছে কার্টে নিয়ে খাবার বিক্রি করছে। এবং আমার কাছে যে জিনিসটা মনে হয় যে ইউনিভার্সিটির 4টা বছর সময় কিন্তু খুব ভালো এক্সপেরিমেন্ট করার সুযোগ। এখন কিছু মানুষ আছে, সেটা 10% পিপল যাদের পড়াশোনা করতে অনেক ভালো লাগে, একাডেমিক পড়াশোনা, তারা পড়াশোনা করবে, মানে তাদেরকে নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। তারা আমরা কিছু বললেও পড়াশোনা করবে, না বললেও পড়াশোনা করবে, কারণ তাদের পড়াশোনা করা তাদের পেশা নেশা, এটা তাদের ভালো লাগে। বাট রেস্ট অফ দ্য 90% পিপলের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে, সে পড়াশোনাও হয়তো বা ঠিকঠাক মতো করে না, আবার সে লাইফের জন্য কিছু একটা করবে সেটাও কিন্তু করতে পারে। এবং সে যদি চিন্তা করে 4 বছরের পড়াশোনা শেষ করার পরে তারপরে আমি এক্সপেরিমেন্ট করবো, আমি একটা ফুড কোর্ট বসায় দেখবো তারপরে কাজ করে কিনা, ইউ আর ইন এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন, কারণ এটা একটা খুবই ভুল চিন্তা। এবং ইউনিভার্সিটিতে বসে তুমি যদি এক্সপেরিমেন্ট করো, ফেইলও করো, এন্ড অফ দ্য ডে ইউ উইল হ্যাভ এ হোম, যেখানে তুমি যাবা, তোমার আব্বা মা আছে, যে তুমি বসে পড়তে পারো, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নেই। বাট তোমার যদি এরকম হয় যে 4 বছর পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন তুমি এক্সপেরিমেন্ট করতে বসছো, সবাই মিলে, বন্ধু বান্ধবী তো গালি দিবেই, আর এদিকে আব্বা আম্মা তো আছে আর কি, তো সব মিলে ক্রিটিক্যাল সিচুয়েশন হবে। তো ইউনিভার্সিটি লাইফে থাকা অবস্থায় যদি কেউ টাকা পয়সা ইনকাম করতে চায়, সেক্ষেত্রে তার এমন কিছু একটা করা দরকার যেটা ফিউচারে তার ক্যারিয়ারের জন্য কাজে লাগবে। যেমন ফুড কোর্ট দেওয়াটাকে খারাপ কোনো কিছু বলতেছে না, কারণ বাংলাদেশে ফুড কোর্ট থেকে অনেক বড় বড় ফুড ব্র্যান্ড আসলে তৈরি হয়েছে। সো সেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করা উচিত। টি শার্ট বাচ্চা কেনা যদি ভালো লাগে তাহলে সেটাতেই
ফিউচারে কীভাবে যাওয়া যায়, মানে ডে অনে বসে তো অনেক বড় ব্র্যান্ডের কথা চিন্তা করা সম্ভব না, বাট অ্যাটলিস্ট যেটা করতেছি সেটা যেন কনসিস্টেন্টলি আমরা করতে পারি এবং সেটাতে প্লাস মাইনাস মানে প্রফিট অ্যান্ড লস কী হইতেছে সেটা যেন বুঝতে পারি। আর সবাই বিজনেসের দিকে যাবে ব্যাপারটা এরকম না, বাট পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে পারে রিগার্ডলেস অফ দেয়ার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। নন সিএসসি ব্যাকগ্রাউন্ড হইলেও এখন ঘটনা হইতেছে যে বিবিএতে পড়তেছে সে কিন্তু চাইলেই কোনো একটা অফিসের ফাইন্যান্সে যে পার্ট টাইম কাজ করা তার জন্য পসিবল না, কারণ এটা কোনো কোম্পানি অ্যালাউ করে না। বাট সে যদি টেকনিক্যাল একটা স্কিল গ্রো করে তাহলে সে কিন্তু যে কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে বা টেকনোলজি কোম্পানিতে যে ডেভেলপার হিসেবে পার্ট টাইম বা ফ্রিল্যান্সিং করেও যেটা বলে আর কি, সেটা দিয়েও কিন্তু তার পক্ষে কাজ করা সম্ভব এবং টাকা পয়সা ইনকাম করা সম্ভব। সো এখানে আমার কাছে মনে হয় যে খুব ইন্টারেস্টিং একটা লার্নিং আছে। আর একটা লার্নিংয়ের কথা আমি একটু জাস্ট রিফ্রেশ করি সবার জন্য, যে বড় ভাই একটা থাকা দরকার। এই যে একটা বড় ভাই যে তোমাকে খোঁচাখুচি করতে কন্টিনিউয়াসলি পুশ পুশ করছিল। করতেছে, সেই কারণে সবসময় যে জিনিসটা বলি যে ইউ শুড হ্যাভ এ আই মিন বিগ ব্রাদার, যেহেতু মানে যার কথা তুমি ইউজুয়ালি ফেলতে পারো না আর কি। কিছু বড় ভাই আছে তারা ধরো তুমি বুঝ দিয়ে দাও, তো এই বড় ভাইকে দিয়ে কাজ হবে না। এমন বড় ভাই লাগবে যে তোমার মানে তোমার লাইফে তার একটা ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার আছে, সে তোমাকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করে এবং সে তোমাকে ভালো কাজে হয়তো অনেকভাবে ইন্সপায়ার করে। সে মাঝে মাঝে তোমাকে বকাও দিতে পারে, অ্যাবসলিউটলি ফাইন, বাট সে তোমাকে ক্যারিয়ারে একটা ভালো গাইডেন্স হতে পারে দেবে। সো ব্যাক টু ইউ, তো তুমি বলতেছিলে যে তুমি 1,000 টাকা পাইলা, সেটা হ্যাঁ। খরচ খরচার দিতেছিলে। সো এইভাবে তুমি 1,000 শেষ করলা, এরপরে স্টেপ কি হলো? আচ্ছা, এরপরে যেটা হচ্ছিল যে ভাইয়ের সাথেও আমার এরকম টুকটাক আরও কাজের পরিধি বাড়ে। সে আমাকে প্রায় হচ্ছে এরকম বলতো যে নর্মালি হচ্ছে ফটোশপের পিএইচডি ফাইল থাকতো, তো পিএইচডি ফাইল দিয়ে বলতো তো এটাও তাহলে তুমি রেসপন্সিভ ডিজাইন করো, ওটাও করো। তো এইভাবে করে হচ্ছে টুকটাক টাকা পয়সা আমিও পাচ্ছিলাম। তো তখন আমার 3rd সেমিস্টার শেষ হয়। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ভাইয়া তাহলে এই কাজগুলো কোত্থেকে পাচ্ছে, মানে এটা তো কোনো সোর্স আছে, রাইট? সো উনি যেহেতু কোনো কোম্পানি ওনার না বা ওনার যেহেতু কোনো নিজস্ব কোনো সফটওয়্যার ফার্ম নেই, সো উনি হয়তো কোনো এক জায়গা থেকেই কাজটা পাচ্ছে, যেটা হয়তো আমি করে দিচ্ছি এবং উনি কোথাও জমা দিচ্ছে। কারণ না হলে সে আসলে তার পকেট থেকে নিশ্চয়ই আমাকে জাস্ট মোটিভেট করার জন্য টাকা পয়সা দিবে না। তো পরে আমি আসলে খোঁজা শুরু করলাম যে কি উপায় আসলে ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে ইনকাম করা যায়। গুগলে সার্চ করলাম, ইউটিউবে গেলাম। তো তখন দেখলাম যে ফ্রিল্যান্সিং বলে একটা টার্ম আছে, যেটা সম্পর্কে আমি তখনও জানতাম না, বাট গুগল করার পরে জানলাম যে হ্যাঁ ফ্রিল্যান্সিং বলে একটা টার্ম আছে যেটার মাধ্যমে আসলে অ্যাকচুয়ালি বাইরের কাজগুলো করা যায়। প্রবলেম ছিল দুইটা, যে আমার তখন এনআইডি ছিল না, সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেন হচ্ছে যে এই পেওনিয়ারের অ্যাকাউন্ট খোলা হাবিজাবি। তো কি চিন্তা করলাম কি করা যায়, ওটার উপায় বের হয়ে গেল হচ্ছে আম্মুর এনআইডি কার্ড, ওইখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর সেকেন্ড আরেকটা জিনিস ছিল যে আমার কাছে তখন ওই কনফিডেন্সটাই পাচ্ছিলাম না যে আমি ডাইরেক্ট একটা কাজ নিতে পারবো, কারণ তখন মাত্র এইচটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ পারি। তো আমি খুঁজছিলাম যে আরও বেশি কোথায় শেখা যায়। তো ওইটার একটা সলিউশন পেলাম হচ্ছে ইউডেমি দিয়ে। সো ইউডেমির খোঁজ পাওয়ার পর দেখলাম যে ওইখানে এরকম প্রচুর কোর্স আছে, যেখানে এই ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন তারপর আরও সব সেক্টরগুলো কভার করছে ওরা। এবং একটা কোর্স পাই হচ্ছে রব পার্সিভাল নামে একজনের, যেটা কোর্সের নাম ছিল মডার্ন ওয়েব ডেভেলপমেন্ট 2.0। সো দেখে আমার কাছে খুব ভালো লাগে। কোর্সের প্রাইস ছিল হচ্ছে $9। এখন আমি চিন্তায় পড়ে যাই যে ডলারের পেমেন্টটা কীভাবে করব। সো পরবর্তীতে আব্বুকে কনভিন্স করিয়ে হচ্ছে একটা ওই ডুয়েল কারেন্সির ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে ফেলি, যেটা দিয়ে দেন হচ্ছে 2016 শুরুর দিকে হচ্ছে কোর্সটা পারচেস করি। এবং ওইখানে HTML CSS বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট jQuery PHP MySQL এরকম অনেক টপিকস কভার করেছিল এবং কোর্সটা আমার কাছে খুব গুছানো লাগছিল। তো ওটা দেখে দেখে আমিও শুরু করি, টুকটাক জিনিসপত্র শিখি। জাভাস্ক্রিপ্ট তখন একটু কঠিন লাগছিল, কারণ তখনও আমি আসলে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, বাকি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, এর মাঝখানে আবার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সমস্যা হয় কি সিএসসিতে পড়লে, যেটা অনেকেই অ্যাডভান্টেজটা নন সিএসসি পায়, এটা আমার কাছে মনে হয়েছে ভার্সিটি শেষ করার পরে। আমরা যারা সিএসসিতে পড়ি কন্টিনিউয়াসলি কিন্তু প্রতি সেমিস্টারই কোনো না কোনো টেকনোলজি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম নিয়ে ব্যস্ত। সমস্যা হয়ে যায় যে আমি যখন C++ পড়ছি ভার্সিটিতে, এর মাঝখানে জাভাস্ক্রিপ্ট পড়ি, দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না ব্রেনে ঢুকে হচ্ছে একটা ক্ল্যাশ তৈরি করে। সিনট্যাক্সের এলোমেলো লেগে যায়, যে দেখা যায় যে ভার্সিটির C++-এ ফর লুপে আমি জাভাস্ক্রিপ্টের মতো ফর লুপ লিখে দিচ্ছি। আমাদের তো হচ্ছে খাতার মধ্যে কোড লিখতাম, সো ওখানে ওই এরর চেকিংয়ের কোনো ওয়ে নাই যে এটা আমার ঠিক হচ্ছে নাকি ভুল। তো
এই জিনিসটা নিয়ে আমি একটু স্ট্রাগল করি যে আমি হয়তো বা ডেটা স্ট্রাকচার নিয়ে আমার কোর্স চলছে, ওর মাঝখানে জাভাস্ক্রিপ্টের আবার আলাদা করে সময় বের করে একটু ডিফারেন্ট ওয়েতে শেখা বা কোড করাটা একটু টাফ। তো যেটার অ্যাডভান্টেজ নন সিএসসি স্টুডেন্টরা পায়, তারা যখন জাভাস্ক্রিপ্ট শিখে জাস্ট জাভাস্ক্রিপ্টই শিখে, সো ওদের ব্রেনটা আসলে এভাবে করেই হয়ে যায় যে জাভাস্ক্রিপ্টে তারা থিঙ্ক করছে, জাভাস্ক্রিপ্টে ঘুমাচ্ছে, জাভাস্ক্রিপ্টে খাচ্ছে, মানে সব কিছু জাভাস্ক্রিপ্টময়। এখন আমি দেখা গেল কি নেক্সট সেমিস্টারে আবার পাইথন শুরু হচ্ছে, সি প্লাস প্লাস শেষ করলাম, জাভাস্ক্রিপ্ট নিজে শিখছি, ভার্সিটির কোর্সে পাইথন ঢুকাই দিল। এখন পাইথন শিখবো, জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করব, নাকি সি প্লাস প্লাসের জিনিসগুলো মনে রাখবো, মানে সব কিছু মিলিয়ে একটা মনে হয় যে একটু টাফ। ওই ভার্সিটির মানে সিএসসি কোর্স করার পাশাপাশি আমার আবার ওয়েব ডেভেলপমেন্টে ফোকাস করা, বাট আমি টুকটাক শিখে যাচ্ছিলাম। একটা সময় আমার মনে হচ্ছিল যে ধুর ভার্সিটির পড়াশোনা দরকার নেই, ড্রপ আউট হয়ে যায়। তখন অনেক বেশি হচ্ছে জাকারবার্গ, তারপর হচ্ছে বিল গেটসের ভিডিও দেখতাম, স্টিভ জবসের ভিডিও দেখতাম, যে ওরা ড্রপ আউট হয়ে অনেক কিছু করতেছে। ঠিক সেই মুহূর্তে আবার আমার সেই বড় ভাই আসলো, বড় ভাইকে বললাম যে ভাই ভার্সিটি পড়ার কি দরকার, আমি তো এই একটা কোর্স করেই তো আমি সব কিছু শিখে ফেলছি। তো সে আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, কোর্স করে তুমি শিখতে পারছো, কিন্তু ভার্সিটি তোমাকে একটা থিঙ্কিং প্যাটার্নটা গ্রো করায়, যে তোমার যে শেখার অ্যাবিলিটি, নেটওয়ার্কিং, এই জিনিসটা আসলে শুধুমাত্র কোর্স করে হয় না, যেটা আসলে ভার্সিটি প্রোভাইড করে। তো ভার্সিটি তো আসলে মেনলি তো ওই চিন্তা করে কাউকে পড়ায় না যে আমি 4 বছর শেষ করছি এবং তারপরেই যেন আমি যে কিছু করতে পারি। মেনলি আসলে পড়াশোনার, যেটা আমি এখন ফিল করি, পড়াশোনার পারপাসটা হওয়া উচিত যে অ্যাজ এ হিউম্যান আমাদের মনস্তাত্ত্বিক যে বিকাশটা, সেটার আসলে আমরা যেটা মনে করি যে এখন জাস্ট কিছু একটা শিখছি, সেটা কি আমি একটা আর্নিংয়ের একটা কনভার্ট করা যায় কিনা, আর্নিং কনভার্টটা আসলে গুড, বাট অ্যাজ এ হিউম্যান আমি কতটুকু গ্রো করতে পারছি সেটা আমার কাছে মনে হয় বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো ভাইকে বলার পর সে আমাকে হচ্ছে খুব মোটিভেশন দিল, মানে রিভার্স মোটিভেশন দিল কেন ভার্সিটি কন্টিনিউ করা উচিত। তো সে বলল তোর কাছে প্যারা লাগতেছে, ভার্সিটির কোর্সগুলো শেষ করতে থাক, বাট তোর যদি টার্গেট হয় ওয়েব ডেভেলপার হওয়া, তুই এটার পিছনে লেগে থাক, এটা ছেড়ে দিস না, কোর্সগুলো শেষ কর। কারণ দিন শেষে ভার্সিটির সার্টিফিকেট ঠিক আছে চলে, বাট স্কিলটা ইম্পর্টেন্ট। কারণ অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট তুই জীবনও হচ্ছে জাস্ট যদি বলিস যে আমার সিজিপিএ খুব ভালো কিন্তু আমার কাছে কোনো স্কিল নেই, তোর আসলে বাজারে কোনো ডিমান্ড নেই। তোর যদি স্কিল থাকে, সিজিপিএ কম হলেও বাজারে কিন্তু ডিমান্ড থাকবে। তো এই যে ওই জিনিসটা যে মাথায় ঢুকলো আমার, এরপর মাঝে মাঝেই এমন হয়তো, আমার আব্বু আম্মু দেখলে হয়তো রাগ করবে এখন, যে আমি অনেক সময় ভার্সিটির কোর্স মানে ক্লাস চলতেছে, আমার ইকোনমিক্সের হয়তো ক্লাস চলতেছে, আমার কাছে ইকোনমিক্স ভালো লাগতেছে না, বোরিং লেকচার। তা আমি কি করতাম, সকাল 8টার সময় ভার্সিটি যাই, 8:30টার ইকোনমিক্স ক্লাস বাদ দিয়ে আমি ল্যাবে বসে আমি ওয়েব ডেভেলপমেন্টের প্র্যাকটিস করতেছি, হয়তো জাভাস্ক্রিপ্টের কিছু একটা জিনিস ট্রাই করতেছি বা পিএইচপি নিয়ে কিছু দেখতেছি। তা আমার কাছে মনে হতো যে ওইটা আমার কাছে বেশি মানে ইম্প্যাক্ট দিবে আমার ক্যারিয়ারে, রাদার দেন এই মানে ইকোনমিক্সের ক্লাসটা। তো এরপরে হচ্ছে আরেকটা প্ল্যাটফর্মের পরিচয় পাই, সেটা হচ্ছে কোড একাডেমি। সো এই কোড একাডেমির হচ্ছে যেটা ছিল, যে ওদের একটা ইন্টারেক্টিভ হচ্ছে প্ল্যাটফর্ম ছিল, যে এক সাইডে হচ্ছে ইনস্ট্রাকশন থাকে এবং এক সাইডে হচ্ছে কোড করা যায়। সো ওদের এখানেও হচ্ছে আমি মানে শেখা শুরু করি সেখান থেকে। সো প্ল্যাটফর্মটা মেবি ফ্রি ছিল আমার ভার্সিটির স্টুডেন্ট ইমেল থাকার কারণে। তা আমি ওইখানে অনেক সময় দিই, তো ভার্সিটির ক্লাস বাদ দিয়ে আমি এগুলো করছি। আবার এমনও হয়েছিল যে আমার অ্যাকাউন্টিং কোর্সে আমার 70-80% অ্যাবসেন্ট ছিল। সো ম্যাডাম একসময় বলেছিল যে তুমি তো সিএসসির স্টুডেন্ট, অ্যাকাউন্টিং এমনি তোমার মানে অপশনাল সাবজেক্ট, যেটা পড়তে হয় আসলে আমাদের ফাউন্ডেশনাল সাবজেক্ট। হ্যাঁ কারিকুলাম ছাড়া যে বাকি কিছু কোর্স থাকে, তুমি তো পাস করবে না অ্যাকাউন্টিং। আমি বললাম ম্যাডাম পাস করবো। বললেন না তুমি কেমনে পাস করবা, তুমি সায়েন্সে পড়ে আসছো, তুমি আবার এখন সিএসসিতে পড়ো, তোমার কমার্সের কোনো নলেজ নাই, তুমি কি ডেবিট ক্রেডিট বুঝো? বললাম ম্যাডাম বুঝে নিব, সমস্যা নেই। তো আমার একটা ফ্রেন্ড ছিল, তো যার কাছে আসলে পড়া বুঝতাম। তো যেটা করলাম যে পরীক্ষার আগে ওকে হচ্ছে 3-4 দিন হচ্ছে খাওয়াতাম রেস্টুরেন্টে নিয়ে যেয়ে, আর ও আমাকে পুরো সময়টা সবকিছু বুঝালো যে এভাবে এভাবে করে সবকিছু হিসাব মিলাতে হয়। ও কি কমার্সের স্টুডেন্ট ছিল? হ্যাঁ, ও কমার্সে ছিল। তো ওর আবার ওটা রিটেক কোর্স ছিল। নর্মালি তো যারা বিবিএ থাকে ওদের হচ্ছে এই অ্যাকাউন্টিং 101 হচ্ছে ফার্স্ট সেমিস্টার নিতে হয়। তো ও তখন 4th সেমিস্টার ছিল, আর হচ্ছে যে জাস্ট রিটেক নিয়েছিল, গ্রেড ভালো আসেনি দেখে। তো আমি আবার, ওর অলরেডি সব কিছু নোট করা আছে, সব কিছু বুঝে সে। তো আমাকে যখন সে বুঝাতো, তো আমি তখন আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝেছি, মানে এত কঠিন কিছু না অ্যাকাউন্টিং 101।
সামহাও পরীক্ষা দেওয়ার পর দেখলাম বি মাইনাস না বি আসছিল। তো ম্যাডাম তো খুব অবাক যে কাহিনী কি, ও তো ক্লাসেই আসে না, 70% অ্যাবসেন্ট। তাই বললাম জি ম্যাডাম, সিএসটি স্টুডেন্টরা সব পারে। ম্যাডাম খুব অবাক হয়ে গেছিল এটা যে কি বলে এই ছেলে। এটা আমরা পেয়ে গেছি, এডিটর ভাই থাম্বনেল পেয়ে গেছি, সিএসসি স্টুডেন্টরা সব পারে। ঠিক আছে, হ্যাঁ হলো। আচ্ছা, তো এরকম এরকম বিভিন্ন জায়গায় গেছিল যে এই বিভিন্ন কোর্স যেটা আমার ভালো লাগতো না সেটা আমি এইভাবে জাস্ট কোনো রকম করে শেষ করে দিতাম, এবং আমার মাথায় থাকতো যে আমি তো ওয়েব ডেভেলপার হব। সো এগুলো আমার কাছে এত বেশি কেউ আসলে চিন্তা করবে না 5 ইয়ার্স পরে আমি আসলে ওই জেন কোর্সে কি গ্রেড পেয়েছিলাম, রাদার দেন আসলে আমার স্কিলটা এই ওয়েব ডেভেলপমেন্টে কেমন আছে। তো মাথায় অলওয়েজ এইটা ঘুরতো। তো যেটা হয় যে ভার্সিটি তো খুব লম্বা একটা সময়, তো এখানে আমার যে জিনিসটা ল্যাকিংস ছিল, যেটা আমি মনে করি যে যারা এখন ভার্সিটি পড়ে ওদের কাজে লাগবে, আমার যেটা হতো যে এই যে সারাক্ষণ ল্যাবে বসে কোড করা, বা হচ্ছে ভার্সিটি যে জাস্ট ক্লাসটা শেষ করছি, ল্যাবে যাচ্ছি, আমার ভার্সিটি শেষ হচ্ছে, বাসায় চলে আসছি। মাথায় সবসময় থাকতো যে ফ্রিল্যান্সিং করার কারণে ক্লায়েন্টের প্রজেক্ট থাকতো, তো সবসময় ওগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। তো কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, এবং অনেক সময় দেখা যেত যে অনেক কোর্সও পিছিয়ে যাচ্ছি, যেখানে আমার ফ্রেন্ডরা 4টা করে কোর্স নিয়ে এগিয়ে যাচ্ছে, আমি তখন 3টা করে কোর্স নিচ্ছি। সো আলটিমেটলি জুনিয়রদের সাথে ক্লাস করতে হচ্ছে, এবং ওইভাবে কথাবার্তা বলছি না, জাস্ট ক্লাসে যেয়ে চুপচাপ বসে লেকচার দেখছি, নোটস নিচ্ছি, এবং শেষ করে বের হয়ে যাচ্ছি। তো এটা মনে হয় যে আসলে একটা সার্কেল থাকা জরুরি, যেটা হয় যে সিজিপিএ বলেন বা ভার্সিটি লাইফটা এনজয়েবল করার জন্য সার্কেল থাকলে যেটা হয় যে একজন আরেকজনকে পুশ করে গ্রো করার জন্য। না, এখানে একটা ফ্যাক্ট আছে, মানে তুমি মানে অনেকদিন ইউনিভার্সিটিতে নাই, তুমি এটার মধ্যে ছিলে না, এর জন্য তোমার এরকম মনে হচ্ছে। তবে আমি শিওর কমেন্টে তোমরা একটু কমেন্ট করে জানাইতে পারো, ইউনিভার্সিটি সার্কেলের ভিতরে মেজরিটি ক্ষেত্রে যে জিনিসটা হয়, হিউম্যান সাইকোলজি যেভাবে কাজ করে, ধরো তুমি 5 জন একসাথে এক টেবিলে বসছো, সেই 5 জনের ভিতরে বাকি 4 জনও কোড করে না, এবং তুমি সেই সার্কেলের মধ্যে আছো, তখন তুমি কোডিং শেখা তোমার জন্য নিয়ারলি ইম্পসিবল জিনিস হয়ে যাবে। ট্রু। সো এমন একটা সার্কেলের ভিতরে তোমার জয়েন করতে হবে যারা হয়তোবা তুমি যেই ক্যারিয়ার ফিল্ডে যাইতে চাও বা যেই ধরনের কাজ করতে চাও সেই ধরনের সিমিলার মাইন্ডসেটের মানুষজন। হুম। তখন তুমি ওই সার্কেল থেকে অনেক বেনিফিট পাবা। কিন্তু জেনারেল একটা সার্কেলের ভিতরে গেলে শুধু খাওয়া দাওয়া আড্ডা ছাড়া আর একজন আরেকজনের ব্যাপারে পলিটিক্স ছাড়া বিশেষ আর কোনো কিছু হবে না। কার কাছ থেকে তারপরে কে কার ব্যাপারে কোন বান্ধবীর কাছে কি বলছে, এটা ছাড়া বিশেষ কোনো বেনিফিট ইউজুয়ালি এই জায়গা থেকে হয় না। ইউনিভার্সিটির যাওয়ার একটা, মানে তুমি ইউনিভার্সিটি নিয়ে খুব সুন্দরভাবে বললা যে মনস্তাত্ত্বিক বিকাশের একটা ব্যাপার। ইউনিভার্সিটির পারপাস আসলে ডিফারেন্ট, ইউনিভার্সিটির পারপাসটা ডিফারেন্ট, এটা আমার বুঝতে একটা লম্বা সময় লাগছে আর কি। মানে আমি নিজেও যে ইউনিভার্সিটিতে অনেক বেশি অ্যাটেন্টিভ ছিলাম এরকম না। আমি প্রথমে নর্থ সাউথে 1.5 বছরের মতো কাটাইছি, তারপরে আমি আইইউবিতে গেছি। সো ঘটনা হইতেছে যে ইউনিভার্সিটির ব্যাপারটা, বিশেষ করে ইউনিভার্সিটির যে কারিকুলামটা আছে সেইটা একটা লম্বা সময় ধরে গবেষণা করে আসছে, সেটার সাথে আবার কারেন্ট জব মার্কেট বা ইন্ডাস্ট্রির হয়তো বা বেশ ভালো ডিসকানেকশন তৈরি হয়েছে বা ওভারঅল জিনিসটা। এবং বিশেষ করে কম্পিউটার সায়েন্স সাবজেক্টের কথা বলতেছি, আমি অন্য সাবজেক্টের কথা তো বলা আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছি। এখন এই জায়গাটাতে যে ঘটনাটা ঘটে যে ইউনিভার্সিটির পারপাসটা আসলে ডিফারেন্ট। ইউনিভার্সিটির পারপাসটা হইতেছে এরকম যে তুমি একটা জায়গাতে 4 বছর সময় ধরে প্রত্যেক দিন যাইতেছো, এবং 4 মাস পর পর তোমার পরীক্ষা হইতেছে বা 6 মাস পর পর পরীক্ষা হচ্ছে, এবং তার ভিতরে তুমি মিট দিচ্ছ, কুইজ দিচ্ছ, তুমি একটা প্রসেসের ভিতর দিয়ে যাইতেছো, এবং সব শেষে যে তুমি একটা, তোমার কাছে একটা সার্টিফিকেট থাকবে বা এটা একটা জিনিস। মেজরিটি ক্ষেত্রে যে জিনিসটা হয় যে ইউনিভার্সিটিতে যেই সাবজেক্টগুলো পড়ায়, প্রথমত সেই সাবজেক্টগুলো তুমি বুঝে পড়ার কথা ছিল। বুঝে পড়া বলতে যে ঘটনাটা সেটা হচ্ছে তোমাকে ক্লাসরুমে যে ম্যাথটা করাইতেছে, ম্যাথ করলে কিন্তু মাথা খুলে। যারা প্রবলেম সলভিং করে কম্পিটিটিভ প্রোগ্রামিং, এটা কিন্তু এক প্রকার ব্রেনের জন্য একটা জিম হয়। কিন্তু আমরা যেটা হয় ক্লাসরুমের ভিতরেও উইথ ডিউ রেসপেক্ট যে স্যার পড়ায় সেও হয়তো বা স্টুডেন্টকে ইন্সপায়ার করতে পারে না ওইভাবে যে ভাই এই জিনিসটা কিন্তু এত বিউটিফুল, এত সুন্দর একটা জিনিস। সো সেম কনসেপ্ট দুইটা স্যার পড়াইলে দুই রকমভাবে পড়াবে। সো ওই জায়গা থেকে স্টুডেন্টের ওখান থেকে মনে হয় কি হায় হায় বোরিং জিনিস, এটার কোনো এই নেই সেই নেই। মানে আমি অ্যাটলিস্ট ইউনিভার্সিটিতে, আমি 2টা ইউনিভার্সিটিতে পড়ছি উইথ ডিউ রেসপেক্ট, 1-2জন টিচার ছাড়া ইউজুয়ালি কেউ ক্লাসরুমে এসে বলে না যে এই কঠিন ম্যাথ প্রবলেমটা বা এই যে ফিজিক্সটা পড়তেছি, এই যে কেমিস্ট্রিটা পড়তেছি, ইনফ্যাক্ট এই যে কম্পিউটার সায়েন্স পড়তেছি, এটা জীবনে কোথায় কাজ আছে।
ডিরেক্ট আসলে কোনো হয়তো বা কাজ নেই। রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন নিয়ে কেউ আসলে খুব চিন্তা একটা বলে না, জাস্ট আমার কোর্সটার জন্য এটা পড়া দরকার, আমি পড়াচ্ছি এবং আমরাও পড়ছি গ্রেড পাওয়ার জন্য, রাইট, আলটিমেটলি কোর্সটা শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ডিরেক্ট তো আসলে অ্যাপ্লিকেশন নাই। হুম। কিন্তু এটার ইনডিরেক্ট অ্যাপ্লিকেশনটা কি? যে আমার ব্রেনটা যে তৈরি হবে বা আমার চিন্তা ভাবনার ধরনটা যে তৈরি হবে, এই জিনিসটা আমাকে এসে আমি এটলিস্ট মনে করতে পারতেছি না। একজন টিচার ছিল স্টিল নাও, তার সাথে আমার ইন্ডাস্ট্রিতে কাজও করার সুযোগ হইছে। এহসান স্যার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছিল। সো এহসান স্যারকে আমি এখন ভাই বলি, এহসান ভাই। সো উনার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, কারণ উনি নর্থ সাউথে আমি যখন ছিলাম কম্পিউটার সায়েন্সের 101 যেটা ইন্ট্রোডাকশন কোর্স, সেটা ওনার সাথে আমার করার সুযোগ হুম। হয়েছিল। সেখানে আমি ডি পাইছিলাম। বাট ডি পাওয়ার কারণে আমার কোনো দুঃখ নাই। বাট স্টিল উনি যেভাবে আসলে ইন্সপায়ার করছে যে কম্পিউটার সায়েন্সটা আসলে কি, এটার মধ্যে একটা সায়েন্স আছে আসলে। সেই সায়েন্সটা কি, এটা যে উনি আমাকে বোঝানোর করছে, সেটা মানে কাইন্ড অফ আমার জন্য আই ওপেনিং একটা জিনিস ছিল। সো ওইটা আসলে ইউনিভার্সিটির কাজ, এবং ইউনিভার্সিটির চোখ মুখ খুলে দিবে বা এই টাইপের একটা জিনিস আর কি। এবং পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে যে সে হয়তো বা ওই যে তার চোখ মুখ খুলছে, সেটাকে কাজে লাগায় কীভাবে সে প্র্যাকটিক্যাল দুনিয়ার ভেতরে ঢুকবে। ইউনিভার্সিটিতে যে পোলাপান যেটা হয়, হয়তো বা টিচার প্রপারলি জিনিসটা কেয়ার করে নাই, সে নিজেও শেখার চেষ্টা করে নাই, আবার সে নিজে কোনো একটা স্কিল ডেভেলপমেন্টও করতেছে না, তোমার মতো ল্যাবে যে একটা ডেভেলপমেন্ট করবে সেটাও করতে, মানে কিছুই করতেছে না। সো সবাই মিলে একসাথে উই আর লুজিং। সো উই আর লুজিং আওয়ার টাইম, উই আর লুজিং আওয়ার এনার্জি, উই আর লুজিং আওয়ার মানি। সো সব মিলে আমরা একটা খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়ে যেতেছি। এবং সেই জায়গাটা থেকে আবার তোমার জায়গাতে আমি ফেরত যাই। সো যেটা বলতেছিলাম যে ইউনিভার্সিটিকে দোষ দিয়ে বা ওই আমার সারাউন্ডিংসকে দোষ দিয়ে তোমার সমস্যার সমাধান হবে না। তোমার সমস্যার হুম। সমাধান তোমাকেই করতে হবে। সো ইউনিভার্সিটি পড়াইতেছে নাকি পড়াইতেছে না, স্যার ভালো করছে কি করে নাই, গ্রেড ভালো পাইছো কি পাও নাই, এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নাই। তোমার কাজ হইতেছে স্কিল ডেভেলপমেন্ট করে সামনে আগানো। এটা কিন্তু আমরা মেডিকেল সায়েন্সে পড়ি না। মেডিকেল সায়েন্সে পড়লে ইটস ভেরি টাফ। কারণ হুম। ক্লাসরুম থেকে যদি তুমি শিখতে না পারো, ইউ আর ইন এ ভেরি এটা ইউটিউব ভিডিও দেখে তুমি ডাক্তার হতে জীবনও পারো। হওয়া যাবে না, কিন্তু ইউটিউব ভিডিও দেখে তুমি একজন ডেভেলপার হইতে পারো, অবশ্যই হইতে পারো। সো ফ্যাক্ট হইতেছে আমাদের প্রিভিলেজটা বা অ্যাডভান্টেজটা অনেক বেশি। সো সেই অ্যাডভান্টেজটাকে কাজে লাগায় আমরা যেন ক্যারিয়ারে একটা ভালো জায়গায় যাইতে পারি, সেটাই মূল উদ্দেশ্য। ব্যাক টু ইউ। সো তুমি এইভাবে মানে খুব গড়িমসি করে তোমার ইউনিভার্সিটি লাইফ চলতেছে। ইউনিভার্সিটি তো তুমি শেষ করছো, রেজাল্টের কি অবস্থা ছিল সেটা যদি বলো। খুব একটা ভালো ছিল না। যেটা হচ্ছিল যে এই যে এই গড়িমসি করে আগাচ্ছি, ওইখানে প্রোগ্রামিং করতেছি, মাঝে দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিংও ঢুকছিলাম। যেটা ছিল যে উড়ি অনলাইন জাজ সম্ভবত, হ্যাঁ ওইখানে হচ্ছে প্রবলেম সলভ করছিলাম। ইউআরআই। হ্যাঁ ইউআরআই, রাইট। তো আমার ইচ্ছা ছিল যে ইয়েতে করার, আইসিপিসিতে হচ্ছে পার্টিসিপেট করার, বাট সেটাও আলটিমেটলি আর হয় নাই। যে টিমটা ছিল সেটাও ভেঙে গেছিল। তো এভাবে করে যেতে যেতে একটা সময় আমিও আসলে বুঝতেছিলাম না যে কি করা উচিত। গ্রেড যখন কমতেছে, তো যেটা আমি ফিল করছি যে একজন স্টুডেন্টের যখন গ্রেড কম থাকে তখন টিচারদের আসলে দৃষ্টিভঙ্গি তার প্রতি চেঞ্জ হয়ে যায়। সো স্যাররা মনে করে ওর তো গ্রেড কম, ওকে আসলে খুব একটা পুশ দিয়েও লাভ নাই, তো হইলে তো হয়েই যায় তো এতদিনে। আবার দেখতেছি যারা গ্রেড ভালো ওরাও স্যারদের কাছে বেশি ফোকাসটা পায় যে ওর তো গ্রেড ভালো, ওর কি করে ভালো রাখা যায়, সেজন্য স্যাররা ব্যতিব্যস্ত থাকে যে ওর একটা ফিউচার আছে, আমাদের তো অলরেডি শেষ। তো সব কিছু মিলায় মাঝে ব্রেকআপও হয়ে গেল। ব্রেকআপ হয়ে যাওয়ার পরে মনে হইলো যে কি করলাম জীবনে, সবই তো ওয়েস্ট। মাঝে 4 বছর প্রেমেও কোনো কাজে লাগলো না, ভার্সিটিতেও কোনো কিছু করতে পারতেছি না, সব কিছু নিয়ে ফ্রাস্ট্রেটেড। তুমি একটু আগে বলছো সিএসসি স্টুডেন্ট সব পারে, এখন বলতেছো ব্রেকআপ হয়ে গেলাম, মানে কথা আমি কাজে আসছি আমাকে তো ওই জায়গায় হারিয়ে গেলে তো এই জায়গায় থাকতাম না, রাইট? আচ্ছা আচ্ছা সো স্টোরি এখনো বাকি আছে। আচ্ছা বল। হ্যাঁ, যেটা হচ্ছিল যে একটা সময় যে আমার মনে হচ্ছিল যে না, ভার্সিটি আমি ছেড়ে দিব, এই সিজিপিএ নিয়ে কন্টিনিউ করে বাবার টাকা নষ্ট করতেছে, কারণ প্রাইভেটে যেটা হয় যে প্রতি সেমিস্টারে খুব বড় একটা অ্যামাউন্টের টাকা দেওয়া লাগে। এবং মাঝে মাঝে দেখা যেত যে আব্বুর দিকে তাকাইলেও বুঝতে পারতাম যে একটা ইয়ে থাকে না যে ওর পিছনে খরচ করতেছে, আসলে কেন খরচ করতেছে আমার আব্বুও বুঝতেছে না, কারণ আমার আসলে সিজিপিও বাড়তেছে না, কিছুই হইতেছে না। মাঝে মাঝে হয়তো দেখতাম যে এই আম্মুকে হয়তো টুকটাক করে বলতেছে যে ওকে একটু বলো পড়াশোনা করতে, ওর তো এখন আর ওই বয়সটা নাই যে আমরা ওকে মারধর দিয়া হচ্ছে পড়াশোনা করাবো। তো আমিও চেষ্টা করতাম
হচ্ছিল না। দেখা যেত যে অনেক সময় আমারও মাঝে, মাঝে মনে হতো যে আরেকটু চেষ্টা করলে হয়তো ভালো করা যেত। কারণ তখন যে স্টেজটায় ছিলাম ওই সময়ের যে ম্যাচুরিটি আমার এবং আজকের যে ম্যাচুরিটি এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। সো একটা সময় যে মনে হচ্ছিল যে যেভাবে চলে চলুক, কোনোমতে খালি ভার্সিটিটা শেষ করে বের হতে পারলেই মনে হচ্ছিল যে একটা লাইক এখান থেকে আগে বের হই আমি। তারপর লাইফে কি করব এটা আমি পরে চিন্তা করব। তো এভাবে করে শেষ করি। আল্টিমেটলি শেষ হয় হচ্ছে আমার 2.2 সিজিপিএ নিয়ে। তো মানে 22। হ্যাঁ, এরকমই তো 2.2 সিজিপিএ এটা আসলে মানে যদি আমি প্র্যাকটিক্যালি চিন্তা করি এটা খুবই খারাপ। মানে সমাজের চোখে আমি আসলে কোনো স্টুডেন্টই না এবং ধরে নেওয়াই যায় যে ভার্সিটিতে আমি আসলে কিছু করি নাই যার কারণে 2.2। এখন মজার কাহিনী হচ্ছে আমি যখন ভার্সিটি শেষ করি আমি চিন্তা করতেছিলাম যে যখন ফ্রিল্যান্সিং তো করো। হ্যাঁ, চলতেছে। পাশাপাশি কিন্তু এটা চলতেছে। মানে একদম ফুল স্কেলে না। কারণ যেটা হয় যে ভার্সিটির প্রেশারে কিন্তু চাইলেও অনেক কাজ করা যায় না। বাট আমি কন্টিনিউ করতেছি। তো যেটা বলছিলাম যে চিন্তা করতেছিলাম যে না ভার্সিটি লাইফ এনজয় করলাম, না চিল মাস্তি করা হইলো, না পড়াশোনাও ঠিকমতো শেষ হইলো, সিজিপিও বেশি। মানে আসলে করতেছিটা কি? যে কোনো কিছুই ঠিক নাই। যেরকম আছে না যে অনেকে হচ্ছে আপনার ভার্সিটিতে খুব এনজয় করে, খুব চিল করে, ট্যুর দিতেছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে। মানে একদম বিন্দাস লাইফ। ওর সিজিপিএ খারাপ। ও এট লিস্ট বলতে পারে যে মনে না সান্ত্বনা। লাইফটা তো এনজয় করতেছি। সেটাও করতেছি না আবার মানে পড়াশোনাতে এফোর্ট দিলেও সিজি বাড়তেছে না। আর সিজিটা তো একটা ট্র্যাপ। এটা পরে বুঝতে পারছি যে প্রথম দিকে একবার ডাউন হয়ে গেলে সেটাকে আসলে তুলে উঠে নেওয়াটা খুব টাফ। যদি না ইনহিউম্যান আসলে পরিশ্রম করা যায়। আর আমার তো ইনহিউম্যান করার মানে অবস্থাও ছিল না কারণ আমার ফোকাসটা ছিল অন্য জায়গাতে। সো এইসব কিছু নিয়ে যখন শেষ হইলো আমার 2020-এ তখন হচ্ছে যে শেষ হওয়ার আগে অলরেডি 20-এর যে সেমিস্টারটা ছিল স্প্রিং তখনই হচ্ছে মার্চে তো করোনা শুরু হয়ে যায়। ওখানে একটা মজার জিনিস আছে আমি একটু বলে নিই। তো 20-এই আবার হচ্ছে সেই ঝংকার ভাইয়ের পোস্ট ফেসবুকে ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসে পোস্ট জানুয়ারি ছিল, মাসে। হ্যাঁ, যে এরকম একটা আসছে। আমি আবার ঝংকার ভাইয়ের খুব বড় ফ্যান ছিলাম। কারণ আমি এইসব স্ট্রাগলের যে টাইমগুলো পার করছি ভাইয়ের আবার সেই মানে টোটকা চিকিৎসার যে বইগুলো ছিল ওগুলো আবার খুব কাজে লাগছে। ওগুলো পড়তাম, ওগুলো পড়ে নিজেকে শঙ্করমাহবুব.com আছে এখনো। নিজেকে হচ্ছে আমি মোটিভেশন দিতাম যে না এই মানুষটা ভালো লিখতেছে, তার বইগুলা খুব ভালো, পড়লে খুব ভালো লাগে। তো প্যারামাই লাইফের প্যারাসিটামলটা আমাকে খুব কাজে দিছিল যে উপায় একটা বের হয়েই যাবে যে আসলে এত প্যারা নিয়ে লাভ নাই। তো এভাবে করে এটার আসার আগে আরেকটা স্টোরি বলে আসি। যেহেতু ফ্রিল্যান্সিং করছিলাম টুকটাক, সো ইন্ডাস্ট্রি আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা নিয়েও খোঁজ খবর রাখছিলাম। যেরকম আমি শুরু করেছিলাম হচ্ছে HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে, পিএইচডি থেকে রেসপন্সিভ ওয়েবসাইট ডেভেলপ করতাম। তারপরে যে আসলে আস্তে আস্তে ওয়ার্ডপ্রেসের দিকে মুভ হওয়া, থিম ইউজ করে হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করা। দেন ওটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছিল। এলিমেন্টর আসার পর লিটারালি লাইক ওয়ার্ডপ্রেসের থিমিংয়ের কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে এবং ওয়ার্ডপ্রেস দিয়ে তখন আরও লার্জ স্কেলে কাজ করা যাচ্ছিল। বাট তারপরেও জিনিসটা আমার কাছে মজা লাগছিল না কারণ কোডিংটা মিস করছিলাম। যে ওয়ার্ডপ্রেসের এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ কাজকর্ম করতে করতে একসময় মনে হচ্ছিল তাহলে যে এত কষ্ট করে জাভাস্ক্রিপ্ট শিখলাম, পিএইচপি শিখলাম, লাভ কী হচ্ছে, আমি তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফেলছি। কোডিং পার্টটা মিস যখন করছিলাম ঠিক একটা সময় আমার একটা ক্লায়েন্ট আমাকে নক দিয়ে বলে, তখন 2018 শেষের দিকে, যে তার একটা ওয়ার্ডপ্রেস কমার্স সাইট বানিয়ে দিয়েছিলাম। তো সে এখন বলছে যে সে হচ্ছে এই সাইটটা রিয়্যাক্টে করতে চায়। আমি লাইক রিয়্যাক্ট আবার কী জিনিস? তো বলে তুমি একটু পড়াশোনা করো। যেটা হয়ে যায় যে ক্লায়েন্টরা আসলে যখন একজনকে দিয়ে কাজ করে তো ওরা আসলে চায় যে হ্যাঁ, যে ওর সাথে আমার একটা কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং সব কিছু মিলে সে চাচ্ছে যে আমি কাজটা করি। তো আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে রিয়্যাক্ট নিয়ে আমি দেখি আগে। তো রিয়্যাক্ট নিয়ে দেখা শুরু করলাম। দেখলাম যে রিয়্যাক্ট তো খুব মজার জিনিস, এটা দিয়ে তো অনেক কিছু করা যায়। আগে তো জাভাস্ক্রিপ্টের কিছু টুকটাক কোড হচ্ছে লেখা ছিল, স্পেশালি jQuery-র। আমার কাছে একটা হচ্ছে যে ওয়ার্ড ফাইল ছিল যেখানে jQuery দিয়ে কত ধরনের ফাংশন আছে, যে এই অ্যানিমেশন Cheat sheet। হ্যাঁ চিটশিট, কাইন্ড অফ চিটশিট। তো যখন যেটা হইতো এখান থেকে জাস্ট কোড কপি করতাম, বসায় দিতাম, ব্রেন থেকে চিন্তা করতাম না, ওখানে সার্চ দিতাম যে আচ্ছা এটার জন্য কি করতে হবে। তোমার পার্সোনাল চ্যাট। হ্যাঁ, কাইন্ড অফ। তো এভাবে করে কাজ করতাম। তো পরে যখন এই রিয়্যাক্টে দেখলাম তখন মনে হলো যে না, জাভাস্ক্রিপ্টটা ভালো মতো শিখতে হবে। জাভাস্ক্রিপ্ট না শিখে যদি রিয়্যাক্টে আসি তাহলে আসলে ওই বুড়িরা হচ্ছে কাইন্ড অফ সিএসএস না শিখে বুটস্ট্র্যাপে আসে এরকম।
তো ক্লায়েন্টকে বললাম যে আমার একটু সময় লাগবে, আমাকে সময় দাও, আমি শিখে তোমার কাজটা করে দিব। তো এই যে শেখা শুরু করলাম, আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট আরও ইনডেপথে গেলাম। ইনডেপথে যাওয়ার পর যখন মাঝখানে অ্যাসিনক্রোনাস, প্রমিস, হাবিজাবি জিনিসপত্র নিয়ে খুব প্যাচ খেয়ে গেছি, তখনই দেখলাম সেই ঝঙ্কার ভাইয়ের পোস্ট যে সে এমন একটা ওষুধ নিয়ে আসছে যেটা দিয়া এইসব প্রবলেমের সলভ হয়ে যাবে, যে জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট, দেন হচ্ছে নোট জেএস, যেগুলো আসলে অ্যাডভান্সে লাগে। আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ঝঙ্কর ভাই যেহেতু নিয়ে আসছে তো কিছু একটা হবেই, এনরোল করে ফেললাম। মানে তখন কিছু চিন্তা করি নাই, প্রথম ব্যাচ। হ্যাঁ একদম একদম প্রথম ব্যাচে, মানে কোনো কিছু চিন্তা না করে জাস্ট ঝঙ্কর ভাই পোস্ট দিছে, আমি কোর্সে এনরোল করে ফেলছি, যে 7-5 ভাবি নাই যে কি হবে না হবে। তো এনরোল করে ফেললাম, কোর্স তো শুরু হলো, আবারও ভার্সিটির লাস্ট সেমিস্টার। এর মাঝে দিয়ে কি হলো, করোনা চলে আসলো, কথা নাই বার্তা নাই, সব কিছু বন্ধ। মজার কাহিনী হচ্ছে এখন করোনায় কিন্তু সবাই চিন্তা করছিল যে আরে কি হইলো এটা, যে মানে হিউম্যানিটি কি হচ্ছে, যে আপনার ধ্বংস হয়ে যাচ্ছে নাকি। আমি চিন্তা করলাম যে আল্লাহ আমাকে একটা সেকেন্ড চান্স দিছে। সেকেন্ড চান্সটা কীরকম, এই ব্রেকটা আমার দরকার ছিল, এই সব নয়েজ চারপাশের যে সব কিছু ভার্সিটি হাবিজাবি এটা থেকে একটা টাইম যেখানে আমি শুধুমাত্র ফোকাস করতে পারবো আমার লার্নিংয়ের জন্য। সো আমার কাছে মনে হয়েছে যে না, এই টাইমটাতে হচ্ছে আমি নিজেকে চেঞ্জ করে নিব। আগের এই ইন্ট্রোভার্ট আমি কিন্তু আজকে এই চেয়ারে বসলে তো কথা বলতে পারতাম না। আমি নর্মালি খুব মানে এই জায়গাটায় ছিলাম যে নেটওয়ার্কিং করা বা কারোর সাথে যে কথা বলা, নিজে থেকে আমি জীবনেও কথা বলতে পারতাম না। কেউ যদি এসে বলতো কী অবস্থা, আমি বলতাম যে হ্যাঁ ভালো, এরপর লাইন কি বলবো আমি জানি না। সো ওইসব স্কিল আস্তে আস্তে ডেভেলপ করলাম, মেডিটেশন করা শুরু করলাম, বিভিন্ন হচ্ছে টিউটোরিয়াল দেখতাম। মাইন্ড ভ্যালি নামে হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে, ওইখানে ওদের টুকটাক কোর্স আছে। তো যেহেতু আমার কাছে ডলার ছিল, ফ্রিল্যান্সিং করতাম, তো আমি আবার স্পেন্ড করতাম লার্নিংয়ের পিছনে অনেক, যে কী করে আরও নিজেকে গ্রো করা যায়। সো ওই টাইমটা আসলে খুব কাজে লাগছে, এবং ওই টাইমটা আমি জাস্ট নিজের উপরে দিছি, যে আমি চিন্তা করছি যে যা কিছু হোক, পৃথিবী বাঁচুক না থাকুক ওটা পরের হিসাব, আমি জাস্ট ফোকাস করি। তো আমার সব ফ্রেন্ডরা যে সময় নেটফ্লিক্স দেখায় ব্যস্ত, আমি রাত 4টা-5টা পর্যন্ত জাস্ট একটানা কোড করতেছি। মানে এই যে করা শুরু করি, কোনো ওয়েবসাইট বানাচ্ছি জাস্ট নিয়ে, যেটা রিয়াক্ট বানাবো, বা নোট জেএসের কিছু অ্যাডভান্স কনসেপ্ট দেখতেছি, টিউটোরিয়াল তো তখন অনেক। আর করোনার কালে একটা মানে সবচেয়ে বড় সুবিধা হয়েছিল যে ই লার্নিং প্ল্যাটফর্মগুলো অনেকগুলোই ফ্রি করে দিছিল। ইউনিভার্সিটিতে হচ্ছে 3 মাসের ফ্রি অ্যাক্সেস ছিল, তো ওইখান থেকে হচ্ছে কোর্স করছিলাম, দেখছিলাম। কোড একাডেমি যেটা বলছি, ওখানে জাভাস্ক্রিপ্টের ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম নিয়ে কিছু ভিডিওস ছিল, ওগুলো দেখছিলাম, পাশাপাশি হচ্ছে নিজে কিছু করছি। তো ওই সময়টায় আমার কাছে মনে হচ্ছে এটা আমার লাইফের টার্নিং পয়েন্ট, কারণ এই ঝঙ্কার ভাইয়ের যে ওয়েব ডেভেলপমেন্টের যে কোর্সটা এবং পাশাপাশি বাকি জিনিসগুলো এভাবে করে এগিয়ে যাচ্ছিলাম আমি, পরবর্তীতে আজকের এই জায়গাটা আমাকে অনেক হেল্প করছে। এবং ওইটা না পাইলে হয়তো বা আমি ওই হতাশা, ডিপ্রেশন এইগুলা নিয়ে বসে থাকতাম। এবং যেটা হয় যে করোনার পিরিয়ড শেষ হওয়ার পরপরই শিখবে সবাই নামে একটা প্রতিষ্ঠান আছে যারা এই টেক নিয়ে কাজ করে। তো ওদের থেকে একটা নক পাই যে তারা আসলে এরকম মেন্টর টাইপ নিতেছে, তাদের হচ্ছে যে আর কোর্স প্ল্যাটফর্মটা বড় করার জন্য। তো আমি যে বলি যে আমি রিয়াক্ট পারি, সো দে আর লাইক তুমি রিয়াক্ট পারো? তো আমি বললাম যে হ্যাঁ রিয়াক্ট পারি। তো বলে কোত্থেকে করছে? বললাম প্রোগ্রামিং হিরো থেকে শিখছি। তো বলে না, প্রোগ্রামিং হিরো তো ভালো, তার মানে কিছু শিখাই আসছো। আমি বললাম যে হ্যাঁ। তো আমাকে কিছু টাস্ক দেয়, তারা টাস্কগুলো হচ্ছে সলভ করি। তো বলে যে ঠিক আছে তুমি জয়েন করে ফেলো, কন্টিনিউ করো। তা আমি শুরু করি। ফার্স্টে যেটা করতাম যে হচ্ছে যে তাদের এক্সিস্টিং যে কোর্সগুলো ছিল, ওখানে যে স্টুডেন্টরা যে প্রবলেমগুলো ফেস করতো জাভাস্ক্রিপ্ট নিয়ে, তা আমি সেগুলো সলভ করে দিতাম। ওয়ার্ডপ্রেসের টুকটাক প্রবলেমও সলভ করতাম। দেন আমাকে বলে যে ক্লাস নিতে পারবা? আমি তো তখন লাইক ক্লাস তো নিতে পারবো কি না, স্টুডেন্টরা থাকবে, আমি কথা বলবো, এটা তো একটা নার্ভাসনেস আবার কাজ করা শুরু। তো পরে বলে একটা ওয়ার্কশপ নাও, জাভাস্ক্রিপ্টের উপরে 7 দিনের একটা ওয়ার্কশপ নাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখন দেখি রেজিস্ট্রেশন করছে প্রায় 1100 মানুষ। আমি চিন্তা করি যে এই 1100 মানুষের সামনে আমি কেমনে কথা বলবো। এবং প্রথম যেদিন হচ্ছে ওয়ার্কশপটা শুরু করি, এটা কি অফলাইন না অনলাইন? না অনলাইনে ছিল, গুগল মিটে ছিল, যেহেতু তখন ওই করোনার পিরিয়ড। হ্যাঁ, এটা হচ্ছে ডিসেম্বরের দিকে, মানে 2020-এর। তো ক্লাস নেওয়া যখন শুরু করি, মোটামুটি প্রায় 200-250 মানুষ জয়েন করে আসে। আমি জাস্ট মাইক অন করে কি বলবো বুঝতেছি না। তো চিন্তা করলাম যে না, জাভাস্ক্রিপ্ট নিয়ে তো অনেক কিছু খাটাখাটনি করছি, অনেক কিছু শিখছি, এবার একটু শেখানো শুরু করি। কারণ আমার কাছে মনে হলো যে শেখানো শুরু করলে আমার আসলে গ্যাপগুলো কোন জায়গায় আছে আমি বুঝতে পারবো।
আর আমি যেগুলো শিখছি ওগুলো যখন আরেকজনকে আমি শিখাবো তখন কিন্তু আমার কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ নিজে না বুঝলে কিন্তু আরেকজনকে শেখানো যায় না, শেখানোটা খুব টাফ। তো এই যে শুরু করলাম, তো আস্তে আস্তে হচ্ছে যে হ্যাঁ সবাই খুব পছন্দ করলো। আমার নাকি পড়ানোর স্টাইল একটু ডিফারেন্ট, কারণ আমি এরকম গল্প করতে করতে এখানে কথা বলতেছি, সেম ভাবে আমি জাভাস্ক্রিপ্ট শিখাইতেছি। তো ওটা দিয়ে আস্তে আস্তে মেন্টরিংয়ের দিকে আসা। পাশাপাশি তো আমার এই যে ফ্রিল্যান্সিং যেটা বললাম যে ফিক্সড কিছু ক্লায়েন্ট আছে, ওদের কাজ আমি করতেছি এবং কাজের পরিধি বাড়তেছে আমার। যেটা হয় যে আগে করতাম ওয়ার্ডপ্রেসে কাজ, এখন হচ্ছে রিঅ্যাক্টে কাজ করতেছি। তো এই করতে করতেই আরেকটা যেটা হয় যে জাপানের একটা প্রপোজাল পেয়ে যাই। তো জাপানিজ কোম্পানিগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম, তো এখানে এক কোম্পানির হচ্ছে ভাবলাম বিয়ের প্রপোজাল পেয়েছেন। না তখনও বিয়ে নিয়ে আসলে কোনো চিন্তা ছিল না, বিয়ে জিনিসটা একটু অদ্ভুতভাবে হয়েছে, ওটা পরে বলবো। তো জাপানিজ একটা কোম্পানির প্রপোজাল পেয়ে যাই, তো ওই কোম্পানি কথাবার্তা বলি, তারা বলে যে হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজের লেভেল N3 পর্যন্ত কমপ্লিট করতে হবে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা যখন শুরু করতেছি তখন আবার ডিপ্রেশন হিট করে, যে এই জাপানে যাব, একা থাকবো বাপ মা ছেড়ে, এটা আসলে মানে কিভাবে থাকবে এইসব কিছু নিয়ে, একা থাকলে মানে ওই যে ঘুরে ফিরে ডিপ্রেশন চলে আসতো। তো পরে ওদেরকে বললাম যে না আমি যাব না। তোরা বলে তুমি জাপানের কোম্পানির প্রপোজাল তুমি এমনি ফালায় দিচ্ছ, তোমার কি স্যালারি বেশি লাগবে? আমি বললাম না আমি যাবোই না। তো ওরা বলে, ও খুব অবাক হয়েছে যে পোলাপাইন জাপানে আসার জন্য হচ্ছে মুখ হয়ে থাকে, তুমি যাবা না? না, লাইফে কিছু একটা হয়েই যাবে, সমস্যা নেই। এরকম অনেক ফ্রিল্যান্সিং ক্লায়েন্টও ফিরাই দিয়েছিলাম আমি। তো আমার কাছে একটা জিনিস মনে হতো যে কাজের ক্ষেত্রে এথিক্সটা খুব ইম্পর্টেন্ট। অনেক ক্লায়েন্ট আসতো অনেক বড় বাজেট নিয়ে, বাট আমার কাছে মনে হতো যে না এই কাজটা আসলে আমার করা উচিত না। আর করোনার সময় দেখা যেত যে তখন অনেক প্ল্যাটফর্ম নতুন নতুন তৈরি হচ্ছিল, স্প্যামিং হতো। অনেক কিছু হতো, এই আপনার বেটিংয়ের প্ল্যাটফর্ম, তারপর ওই যে আরও অনেক স্ক্যাম হাবিজাবি। তো অনেকেই অনেক বড় বাজেট নিয়ে আসতো, তো আমি ফিরিয়ে দিতাম যে আমার কাছে মনে হতো যে না, আমার কাজটা আসলে কখনোই এমন হওয়া উচিত না জাস্ট টাকার জন্য আমি কাজ করছি। কারণ যেটা হয় যে কনসিকুয়েন্স বা হচ্ছে নিজের কাছেও একটা জিনিস, যে আমার প্ল্যাটফর্মটা যদি আরেকজন মানুষের ক্ষতি করার জন্য ইউজ হয় তাহলে সেটা অবশ্যই ভালো কিছু না। তো আমার আব্বু আমাকে বলতো যে তোমাদের তো টেক ওয়ার্ল্ডে অনেক ধরনের কাজ হয়, সবসময় বুঝে শুনে কাজ করবা, যে কখনো যেন তোমার কাজ দিয়ে কারো ক্ষতি না হয়। তা আমি এই জিনিসটা চিন্তা করতাম এবং কখনো রিগ্রেট থাকতো না। আমার আরেকটা ক্লায়েন্ট, সে অনেক বড় বাজেট নিয়ে আসছিল, প্রায় $15,000, এবং ওই কাজটা মানা করে দিয়েছিলাম। এবং সে আমাকে এখনো জিজ্ঞেস করে মাঝে মাঝে যে তুমি $15,000 তুমি মানা করে দিছো, মানে তোমার কি টাকার কোনো দরকার নেই? তো আমি বলতাম তো মানে টাকা ঠিক আছে লাগে লাইফে, কিন্তু জাস্ট টাকাটাই হচ্ছে মেন জিনিস না, আরও অনেক ফ্যাক্টর থাকে। তো এরকম জাপানের প্রপোজাল বাদ দিয়ে দিলাম। তো আমার কাজিনের সাথে আমি একদিন হচ্ছে যে জাস্ট সন্ধ্যেবেলায় ছাদে বসে গল্প করতেছি এরকম যে ও বাইরে যাবে পড়তে মাস্টার্সে। ও বলতেছে তুমিও চলো। তা আমি লাইক আমার তো সিজি খারাপ, বাইরে যাবো কেমনে, কি সম্ভব? তো ও বলতেছে তো তুমি কি করবা, দেখি কি করা যায়। এইসব ডিসকাশনের মাঝখানে একটা ফোন আসে। তো ফোন দিয়ে এরকম বলে যে আমি আবুল খায়ের থেকে অমুক HR, আপনার পোর্টফোলিওগুলো দেখছি, লিঙ্কডিনে আপনার কাজ দেখি, আপনি একটু আমাদের অফিসে আসেন, আমরা একটু আড্ডা দিই। আমি ভাবতেছি যে এবার কোনো স্ক্যামার নাকি। তখনই জাস্ট 2 দিন আগে নতুন একটা মোবাইল কিনছি। তা আমি চিন্তা করতেছি যে আমাকে আবার অফিসে ডেকে ডেকে হাত পা বেঁধে টেঁধে মোবাইল টোবাইল নিয়ে নিবে, ডলার নিয়ে নিবে নাকি। এরকম অনেক চিন্তা মাথায় আসতেছে যে আমি তো অ্যাপ্লাই করি নাই, আবুল খায়ের আবার কোত্থেকে আমার নাম্বার পাইলো, খোঁজ পাইলো। তো পরে যখন গুগল ম্যাপে দেখি যে না আসলেই এটা আবুল খায়ের অফিস, গেলাম আমি। এখন আমাকে হচ্ছে টাইম দিয়েছিল 12টায় আসার জন্য। তো ফ্রিল্যান্সিং করতে করতে অভ্যাস হয়ে গেছিল রাত জাগার। তো আমি সকালে ঘুমাইছি হচ্ছে 8টার সময়, ঘুম থেকে উঠছি 12:30টায়। তাকে ফোন দিচ্ছি যে আমি তো ঘুম থেকে উঠছি, আমি কি আসবো? সে বলে আপনি আসেন। তো গেলাম 2টার সময়, যাওয়ার পরে হচ্ছে লাঞ্চ করলাম। সে এরকম বলতেছে যে আপনার প্রোফাইল দেখছি, খুব ভালো লাগছে আমাদের, আপনি তো অনেক কাজ করতেছেন। আমি যেটা করতাম লিঙ্কডিনে পোস্ট করতাম আবার আমার কাজগুলো। সো যে নিজের ঢোল নিজে পিটানো যেটা বলে, কারণ আমার তো ক্লায়েন্ট লাগবে, সো ক্লায়েন্ট লাগার জন্য লিঙ্কডিন একটা বেস্ট প্ল্যাটফর্ম। তো লিঙ্কডিনে পোস্ট করতাম, ওখান থেকেই আমার তারা প্রোফাইল পাইছে, ওখান থেকে ফোন নাম্বারও পাইছে, ফোন নাম্বার দেওয়া ছিল। তো এরকম করতে করতে তারাই দেখি যে আমাকে করে যে নর্মালি কি হয়, আমি চাকরির জন্য অ্যাপ্লাই করছি, অনেকগুলো ইন্টারভিউ ফেস পার হচ্ছে, অ্যান্ড দে আর লাইক আমরা জানি আপনি পারবেন, আপনি খালি আসেন, আচ্ছা। স্যালারি কত লাগবে বলেন, আপনি জয়েন করেন। আমি লাইক আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দেন, একটা ট্রানজিশন পিরিয়ড লাগবে, আমার ফ্রিল্যান্সিংয়ের প্রজেক্ট চলতেছে, আপনি যদি এখনই বলেন যে আমার আসতে হবে তাহলে তো সম্ভব না আমার জন্য।
তো বলে কত সময় লাগবে, আমি বললাম 3 মাস সময় দেন। তো ওই কলটা পাই মনে হয় হচ্ছে আপনার মে মাসের দিকে, আমি জুলাই লাস্টের দিকে যেয়ে জয়েন করি। সো ওইটার একটা মজার কাহিনী আছে। জুলাইয়ের দিকে হচ্ছে কাজিনদের সাথে কক্সবাজারে গেছি। তো আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমাদের ডিএমডি স্যার আপনার সাথে দেখা করতে চায়। তো আমি লাইক আমি তো কক্সবাজারে। বলে আপনি চলে আসেন, প্লেনের খরচ আমি দিচ্ছি টিকিটে। আমি বললাম না আমি তো ঘুরতে আসছি, এখন তো আসতে পারবো না। তো ওরা তো খুব চিন্তায় পড়ে গেছে, বলে যে এরকম তো কেউ বলে না, যে ডিএমডি স্যার নিজেই অনেক বিজি, সে দেখা করতে চায় আপনার সাথে, আপনি বলতেছেন যে আপনি আসবেন না। তাই বললাম যে ভাই একটু দেখেন, আমি ঘুরতে আসছি, আমার কাজিন চলে যাবে 2 দিন পরে সুইডেনে, আপনি একটু ব্যবস্থা করেন। তো পরে সে ওটা রিশিডিউল করছিল। তো আমাকে সে বলতেছিল যে সবসময় তার সাথে মানুষজন দেখা করার জন্য ওয়েট করে, আর আপনি তাকে ওয়েট করেছেন, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। আমি বললাম যে পার্সোনাল স্পেসটা অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে, যে আমি একটা জায়গায় ঘুরতে গেছি, এখন জাস্ট চাকরি তো আজকে এটা আছে কালকে ওটা থাকবে, চাকরি না থাকলেও একটা ব্যবস্থা হয়েই যাবে। আমার কাছে যেটা মনে হয় যে ভাই, স্কিল থাকলে আপনার ওই চিন্তা করতে হবে না যে আপনি কেমনে কাজ করবেন, কাজ আপনার কাছে চলে আসবে। সো আমি সবসময় ওই জিনিসটাই বিশ্বাসী, ওইটার জন্য হচ্ছে এখনও স্কিল ডেভেলপ করে যাই। এই কন্টিনিউয়াসলি এই সব লার্নিংয়ে অনেক খরচ করি। মাঝে মাঝে আমার ওয়াইফ বলে যে তোমার কার্ডে এত বিল কেন আসে, এগুলো সবই তো আপনার লার্নিং প্ল্যাটফর্মে তুমি দেখো যে সব হচ্ছে হুম। এখানে কোর্স এখানে কোর্স, ওগুলো তুমি তো পুরো মানে একদম কোর্স বাবা হয়ে গেছে, তোমার খালি এই কোর্স সেই কোর্স, বাসায় এসে কোর্স করি, অফিসের মধ্যে কোর্স করি, আবার টুকটাক এখন শিখাচ্ছিও। তো এইভাবেই চলতেছে ভাই। আমরা খুবই খুবই চমৎকার স্টোরি। আমরা মোটামুটি তোমার কাছ থেকে একটা লম্বা জার্নির গল্প শুনলাম, আমার কাছেও খুবই ভালো লাগছে। আমরা ডিসকাশন মোটামুটি শেষের দিকে। আমার জাস্ট একটা কোয়েরি আছে, তুমি ফ্রিল্যান্সিং করছো অ্যান্ড দেন তুমি একটা লার্জ বিজনেস গ্রুপের সাথে রাইট এট দিস মোমেন্ট কাজ করতেছো। ফ্রিল্যান্সিং এবং অফলাইন জব দুটোর ভিতরে ডিফারেন্সটা নিয়ে যদি তুমি বলো, মানে প্রস অ্যান্ড কনস যদি তোমার দৃষ্টি থেকে। আচ্ছা, যেটা আমার কাছে মনে হয় যে ফ্রিল্যান্সিং, হ্যাঁ ঠিক আছে, ফ্রিডম আছে অনেক, কাজ থাকলে অনেক কাজই করা যায়, আবার না থাকলে কিছুই নাই। বাট ডিসিপ্লিনটা আসলে নিজে মেনটেন করতে না পারলে খুব টাফ হয়ে যায়। টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপার, বিশেষ করে ফ্রিল্যান্সিংয়ে আসলে ডিসিপ্লিন মেনটেন করা ইটস ভেরি টাফ, কারণ খুবই খুবই টাফ। ডিসিপ্লিন প্লাস হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট করাটা। আমি যদি বলি যে ফ্রিল্যান্সিং করে দেখা গেছে আমি ইনকাম করছি অনেক, কিন্তু আলটিমেটলি দেখতাম যে আমার কাছে টাকা থাকতো না, কারণ দেখা যেত যে অনেক এই আজে এটা খরচ করা হয়ে যেত। মনে হতো যে আচ্ছা ঠিক আছে, ক্যাশ তো ফ্লো আসতেছে, আমিও খরচ করতেছি। এখন যে বুঝি যে ভুলটা আসলে কোথায় হয়, যখন ফ্রিল্যান্সিং করি আমরা আসলে ওটাকে বিজনেস পার্সপেক্টিভে চিন্তা করি না, যে এটা একটা বিজনেস আমার, যে আমার এখান থেকে ক্যাশ আসতেছে, আমাকে হচ্ছে যে এটা আবার কোথাও ইনভেস্ট করতে হচ্ছে এবং মাল্টিপল রেভিনিউ একটা জেনারেট করার ব্যবস্থা করে রাখতে হয়। আমি কিন্তু এখনও মাঝে মাঝে টুকটাক করি, কাজ করি, আমার যে ক্লায়েন্টরা আছে নক দেয়, একটু টাফ হয়ে যায় অফিস শেষ করে বাসায় এসে আবার রাত থেকে কাজ করা। বাট আমার কাছে মনে হয় যে এই ফ্রিল্যান্সিংয়ে থাকলে যেটা হয় যে স্কিলটা অনেক বেশি গ্রো হয়, কারণ লোকাল জবে যেটা হচ্ছে যে কিছু টেক স্ট্যাক নিয়ে কাজ করছে এবং লিমিটেড স্কোপের মধ্যে কাজ করছে। ফ্রিল্যান্সিংয়ে যেহেতু স্কোপ অনেক বড় এবং ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসরা মাল্টিপল জায়গা থেকে হচ্ছে তারা কাজ নিয়ে তারা এখান থেকে আমাদের কাছে রিচ করছে, তো শেখার একটা জায়গা আছে। কারণ যেটা আপনাকে বললাম ভাই, যে আমি যদি লার্নিংয়ে স্পেন্ড করি, আমি অনেক কিছু শিখছি, কিন্তু এগুলো যদি আমি ইমপ্লিমেন্ট করতে না পারি, এই শেখার কিন্তু কোনো ভ্যালু নাই। তো আমার কাছে মনে হয় যে এই জন্য ফ্রিল্যান্সিংটা হচ্ছে কাজের পাশাপাশি কন্টিনিউ করা ভালো, একটা এক্সট্রা ইনকামও আসছে, প্লাস নতুন কিছু শেখারও আমি একটা অনুপ্রেরণা পাচ্ছি। তো যেটা ফিল করেছিলাম যে কন্টিনিউয়াসলি রাত জাগতে জাগতে আমার শরীর খারাপ হয়ে গেছিলো মাঝে, হচ্ছে যে আমার অনেক সিক ছিলাম। তো ডাক্তার বললো যে আমার এরকম রাত জাগতে জাগতে আমার ইমিউনি সিস্টেমের সমস্যা হয়ে গেছে, যার কারণে হচ্ছে যে আমার মোস্ট অফেন খুব অল্পতেই ঠান্ডা, কাশি, তারপর হচ্ছে যে পেটের ট্রাবল, এগুলা শুরু হয়ে যায়। তারপর সে অনেক টেস্ট করে বলে যে আপনাকে হচ্ছে ডিসিপ্লিনড হতে হবে। ডিসিপ্লিন কি? এই রাতে জাগা যাবে না। বললাম রাত জেগে তো আমার এখন অবস্থা মানে ঘুমই আসে না রাতে, এরকম একটা অবস্থা যে আমি বিছানায় শুয়ে থাকলেও আমার ভোর পর্যন্ত জেগেই আছে, আমি শুয়ে আছি জেগে আছি। তো বলে না, এটা চেঞ্জ করতে হবে। তো লোকাল জবে আসে এটা একটা কারণ যে নিজেকে চেঞ্জ করে, কারণ যেটা হচ্ছে যে দিন শেষে যেটা বললাম যে টাকাটাই আসলে সব কিছু না, ফ্রিল্যান্সিং করছি কামাচ্ছি, বাট যদি আমি সিক হয়ে যাই তাহলে এই হোয়াটস দ্য পয়েন্ট, রাইট? সো এটার জন্য একটা ফ্যাক্টর যে এই জবে আসে। আর জবে যেটা দেখলাম, যেহেতু বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট হচ্ছে আপনার বিজনেস গ্রুপ,
এখানে আসলে কাজের স্কোপ অনেক। আমরা অনেক সময় আসলে লোকাল জবগুলাকে আন্ডার ভ্যালু করি যে আচ্ছা স্যালারি বেশি দিচ্ছে না। কারণ নরমালি কিন্তু কখনোই লোকাল জব কিন্তু আপনার ফ্রিল্যান্সের লেভেলে হচ্ছে পে করতে পারবে না বা রিমোট জবসের মতো পারবে না। অনেক ফ্যাক্টর আছে এখানে। তো এইজন্য আমরা আন্ডার ভ্যালু করি। আমি প্রায় বিভিন্ন গ্রুপে দেখি মানুষজন ১৫,০০০ ৳২০,০০০ র জব দেখলে হচ্ছে অনেক হাসাহাসি করে যে মাত্র ৳১৫,০০০ স্যালারি সেই। তো আমার কথা হচ্ছে শুরু করো তুমি। তোমার স্কিল থাকলে তুমি উপরে উঠে আসবে। এটা সময় লাগবে না। তো অনেকে আছে যে শুরুই করতে চায় না। তারা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াটা একটা মানে জোক হয়ে গেছে যে সবাই সবাইকে পচাচ্ছে, সবাই সবাইকে করতেছে, মক করতেছে এবং দিন শেষে সেও কিছু করতে পারতেছে না। তো এই হায়ারিং এর সাথে থাকার জন্য কিছু জিনিস আমি দেখতে পারছি। কিছু, কিছু কোম্পানির হায়ারিং এ ছিলাম। যখন জব পোস্ট দেই অনেক সিভি আসে। বাট সিভি গুলা মানে এত লো কোয়ালিটির এবং অনেকজনকে আমি ফিডব্যাকও দিই যে ভাই এই জায়গাগুলো চেঞ্জ করেন, এগুলো ইমপ্রুভ করেন এবং গদবাঁধা সিভি সবগুলা জবে দিয়েন না। আগে জব ডেসক্রিপশনটা পড়ে দেন, এপ্লাই করেন। লারাভেলের জব পোস্টে যদি আমি রিঅ্যাক্ট পারি দেখে এপ্লাই করি তাহলে আসলে সে আল্টিমেটলি নিবে না, কারণ সে লারাভেল ডেভেলপার খুঁজতেছে। সে আসলে রিঅ্যাক্ট পারেও তার আসলে এখানে কোনো ইম্প্যাক্ট রাখতে পারছে না। তো ২ টা কারণ আমার কাছে মনে হয় যে আমাদের জব মার্কেটে একটু অস্থিতিশীল। একটা হচ্ছে যে এখানে হঠাৎ করে অনেক সাপ্লাই বেড়ে গেছে। কারণ অনেক ই-লার্নিং প্ল্যাটফর্ম থেকে অনেকেই শিখে এখন মার্কেটে আসতেছে। তো সাপ্লাই বেড়ে গেলে যেটা হয় যে আল্টিমেটলি কিন্তু ওই ভ্যালুটা হচ্ছে পড়তে থাকে। মানে এই সাপ্লাইয়ের সাথে যে জিনিসটা হয়, যখন তোমার কাছে অনেক সাপ্লাই থাকে তখন তুমি টপ জিনিসটাকে বেছে নেওয়ার চিন্তা করো এবং হুম। রাইট এট দিস মোমেন্ট যে ঘটনাটা ঘটে আমার কাছে মনে হয় যে কোয়ালিটি সাপ্লাই বাড়েনি আর কি। কোয়ালিটি সাপ্লাই মিনস হইতেছে ধরো মানুষজন HTML CSS জাভাস্ক্রিপ্ট খাবলা খাবলা করে শিখে শিখে, যেমন তুমি যদি তোমার স্টোরি দেখো ২০২০-এর আগ পর্যন্ত তুমি কিন্তু অল্প স্বল্প করে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ, শিখতে জোড়াতালি দিয়ে এভাবে জোড়াতালি এভাবে দিয়ে করে আমি But আগিয়েছি। যখন তুমি একটা কমপ্লিট প্যাকেজের ভিতর দিয়ে গেছো ৬ মাস ধরে একটা লম্বা হুম, সময় হুম, ধরে হুম। তুমি জিনিসপত্র শিখছো বুঝছো, অ্যান্ড দেন যখন তুমি বের হইতেছো তখন কিন্তু তোমার রিজনেবলি কোয়ালিটিটা ওই যে খাপ ছাড়া থেকে বেটার। হ্যাঁ, এবং তখন যদি তুমি শুরুতে কোনো একটা জব বা ইন্টার্নশিপের ভিতরে ঢুকো, শুরুতে হয়তো বা তোমার স্যালারি ৫ থেকে ১৫,০০০ বা ২০,০০০ যেরকমই থাকবে। ওভার দ্য টাইম তুমি যদি স্কিলটাকে গ্রো করে সামনের দিকে আগাইতে যাও খুব বেশি একটা প্রবলেম হবে না। আর ফ্রিল্যান্সিং এর জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আরো একটা বড় চ্যালেঞ্জ আছে, বিশেষ করে ফ্রেশারদের জন্য। যেমন ন্যাচারালি কিন্তু তুমি ইন্ট্রোভার্ট হওয়া সত্ত্বেও খুব ভালো কথা বলতে পারো। তোমার হয়তোবা কনভিন্স করার ব্যাপারটা আছে। মানে কিছু মানুষের ভিতরে বাই নেচার দেখা যায় যে লাইকলিহুডটা বেড়ে যায় যে কারো সাথে কথা বললেই সে একটা পজিটিভ ভাইব দিতে পারে আরকি। সো ওই ব্যাপারটা তোমার ভিতরে আছে। এবং সেটার কারণে তোমার জন্য কাজ পাওয়া বা লং টার্ম সাস্টেইনেবল ক্লায়েন্ট পাওয়া তোমার জন্য অনেক ইজিয়ার। বাট মেজরিটি পিপলের জন্য এই ঘটনা ঘটে না। সে কিন্তু ধরো তার টেকনিক্যাল স্কিল হয়তোবা ভালো। কিন্তু সে একটা মানুষকে কনভিন্স করতে পারে না, কমিউনিকেট করতে পারে না, বিডিং লেটারটা ভালো লিখতে পারতেছে না। বা তার গিগ যেটা আছে সেটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারতেছে না। তখন কিন্তু সে কাজ পায় না এবং তখন সে চিন্তা করে হায় হ্যাঁ আমাকে দিয়ে মনে হয় কাজ হবে না। বাট সে তখন যদি লোকাল একটা জবে ট্রাই করে, হুম। তার টেকনিক্যাল স্কিল যদি ভালো থাকে, সে জাস্ট ইন্টারভিউতে যদি ভালো করে ওই একটা দিনই তাকে সেল করতে হবে। পরবর্তীতে কিন্তু তার আর সেল করার কোনো কিছু হ্যাঁ, সে তার ওই স্কিল দিয়ে হচ্ছে তাকে টেকনিক্যাল স্কিল দিয়ে সে সামনে আগায় যাবে। তো তাহসিন ভাই তুমি খুব চমৎকারভাবে অনেকগুলা জিনিস আসলে আজকে আমাদের সাথে শেয়ার করছো। মানে আমার কাছে খুবই পার্সোনালি খুব ভালো লাগছে। বিশেষ করে এই পুরা জিনিসটা থেকে যে লার্নিংটা এটা খুবই, খুবই চমৎকার। প্রথমত অনেকেই এরকম হয় যে পড়াশোনা তার একাডেমিক পড়াশোনা হয়তো ভালো লাগতেছে না। বাট দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন যদি কিনা সে পাশাপাশি কোনো একটা স্কিল ডেভেলপ করে বা কোনো একটা বিজনেস করে বা সামথিং যেটাতে পরবর্তীতে তার একটা ক্যারিয়ার হইতে পারে বা লাইফের বেঁচে থাকার জন্য রিজনেবল কিছু একটা হবে। মানে সবাইকে মার্ক জাকারবার্গ হয়ে যেতে হবে। না, ফাটাফাটি মানে এটলিস্ট ৪ বছর পরে কিছু না কিছু একটা তো করতে হবে। তো সেই কিছু না কিছুর একটা যদি ডেফিনেশন সে বের করে ফেলতে পারে, সেটাও তার জন্য অনেকখানি বেনিফিট। আমরা মোটামুটি আজকে ডিসকাশন শেষের পথে। তো যে কোশ্চেনটা করতে চাইছিলাম প্রথমত কোশ্চেনটা হচ্ছে আজকে আমাদের ডিসকাশন থেকে তোমরা ৩ টা জিনিস যেটা শিখছো সেটাকে ৩ টা পয়েন্ট আকারে ১, ২, ৩ দিয়ে লিখে ফেলতে পারো কমেন্ট সেকশনে। আর একটা সিক্রেট কোশ্চেন জিজ্ঞাসা করতে চাইছিলাম। এখন সেই কোশ্চেনটা জিজ্ঞাসা করে ফেলি যে তাহসিন ভাইয়ের সিজিপিএ কত? এটা যদি তুমি লিখে দিতে পারো তাইলে হচ্ছে এখান থেকে ২ বছরের ভিতর থেকে মানে অবশ্যই সঠিক উত্তর যারা দিবে তাদের ভিতর থেকে প্রথম ৭ দিন ভিডিও রিলিজ হওয়ার প্রথম ৭ দিনের ভিতরে ৭ দিন শেষ হয়ে যাওয়ার পরে আমরা এই লটারিটা করব। লটারি করার পর যার নাম উঠবে সে প্রোগ্রামিং হিরো একটা টি-শার্ট পাবে অ্যান্ড দেন সাথে আরও কিছু হয়তোবা এক্সাইটিং গিফট পাবে। সো তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো। আজকে আমরা শেষ করে দিব। শেষ করার আগে তাহসিন ভাই তুমি যদি কিছু বলতে চাও। আমি যেটা বলব ভাই আসলে লেগে থাকাটা খুব ইম্পোর্টেন্ট।
লাইফে আসলে আপস অ্যান্ড ডাউন আসবেই। তো আপস অ্যান্ড ডাউন আসলে ডাউন মোমেন্টটা আসলে চিন্তা করতে হবে যে কিভাবে আমি এটা পার করে সামনের দিকে আগাতে পারি। আমার মাঝে, মাঝে অনেক খারাপ লাগে অনেকে ডাউন মোমেন্টটা আসার পর এমনই হতাশায় হারিয়ে যায় যে সে আসলে কামব্যাক করতে পারে না। অনেকে দেখি যে সুসাইডও করে ফেলে। তো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা বাদ দিয়ে সবসময় সামনের দিকে ফোকাস করা উচিত যে মুভ ফরওয়ার্ড। 1% হলেও যদি আমি ডেইলি গ্রোথ অ্যাচিভ করতে পারি 5 বছর পরে হয়তো অনেক বেশি হয়ে যাবে সেটা। না 1% করে তুমি গ্রো করলে বছর শেষে 37% গ্রো করবা। হ্যাঁ, তো 5 বছর পরে কিন্তু আমি নিজেই অন্য লেভেলে চলে গেছি। মানে 100% চেঞ্জ হবে, মানে 2x গ্রোথ হয়ে যাবে। তুমি তোমার নিজেকে চিনতে পারবো না এরকম এবং একটা। আমার ক্ষেত্রে ওই জিনিসটাই হয়েছে যে করোনার পিরিয়ডটাতে আমি ওটাই চিন্তা করছি যে অল্প, অল্প করে আগাই। যে কখনো আসলে অন্যের সাথে কম্পেয়ার না করে যে অমুক ভাই হাজার, হাজার ডলার ইনকাম করতেছে, তমুক ভাই ২-৩টা বিজনেস দিয়ে দিছে, ওই ভাই বিদেশ চলে গেছে। আমি আমার থেকে চিন্তা করি আজকের দিনের আমি যে জায়গাটায় আছি কালকে যেন আমি ওর থেকে আরেকটু বেটার হতে পারি। সো একদিনে তো আর সবকিছু চেঞ্জ করা সম্ভব না। মেসিও কিন্তু আসলে একদিনে মেসি হয় নাই। রোনালদো কিন্তু একদিনে রোনালদো হয় না। আমরা আসলে ওদের সাকসেসটা দেখি যে ওরা মাঠে কী করতেছে। বাট মাঠের বাইরে কিন্তু ওরা যদি চিন্তা করতো যে আচ্ছা আমি তো মেসি, আমি তো রোনালদো, আমি চিল করি, নেটফ্লিক্স দেখি, একটু গেম খেলি। তাহলে কিন্তু ও আর মেসি, রোনালদো থাকতো না। ও কিন্তু জাস্ট অ্যানাদার প্লেয়ার হয়ে যেত। সো আমার কাছে মনে হয় যে আ কারো কোন, কোন জায়গায় ল্যাকিংস আছে এটা তাকে আইডেন্টিফাই করতে হবে। এটা পৃথিবীর কোনো কোর্স, কোনো ইনস্ট্রাক্টর, কোনো মেন্টর বের করতে পারবে না। তো নিজের গ্যাপগুলো খুঁজে বের করে যখন ওইগুলাতে আমি কাজ করা শুরু করব, একটা সময় যেয়ে কিন্তু আমি রিয়াল চেঞ্জ দেখতে পারবো যে আমার চেঞ্জটা আসলে কিভাবে ফিজিবল হচ্ছে। তো এটাই এবং আমার কাছে মনে হয় যে কিছু সময় আসলে টাইম ইনভেস্ট করতে হয়, ধৈর্য ধরতে হয়। যেমন আজকে তাসিন হইতে 8 বছর সময় লাগছে। এক্সাক্টলি। সো 8 বছর সময় কিন্তু 8 ইন্টু 365 যদি গুণ করে কত দিন, মানে আনইমাজিনেবল একটা ব্যাপার। সো ধৈর্য ধরাটা প্রয়োজন। তবে কিছু না করে ধৈর্য ধরলে কোনো কাজ হবে না। অবশ্যই কিছু করে তারপরে আমি সময় দিচ্ছি, বসে আছি চুপচাপ আর চেঞ্জ করতেছি যে আপনার টাইম আয়েগা। হ্যাঁ, সেটাই। সেটা আসলে হবে না। তাহসিন ভাই, কথা বলে খুবই, খুবই ভালো লাগলো। আমি তোমাকে লম্বা সময় ধরে চিনি, তোমার কথা শুনি বিভিন্ন সময় আমাদের জব প্লেসমেন্ট টিমের কাছে। তুমি আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনটাতে খুব ভালো কন্ট্রিবিউট করার চেষ্টা করো। বাট তোমার স্টোরিটা আমার জানা ছিল না। বাট আজকে যখন পুরো ওভারঅল স্টোরিটা শুনলাম আমার কাছে খুবই, খুবই ভালো লাগছে। মানে আমি মনে হয় যে এটা অনেকের জন্য খুব ইন্সপায়ারিং একটা ব্যাপার হবে। সো তোমার জন্য অনেক, অনেক শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ ফিউচারে আবার কখনো কথা হবে। আজকাল এখানেই শেষ করি। ধন্যবাদ। থ্যাংক ইউ।